আমরা শুরু করতে পারি। হ্যাঁ, শিওর। গুড ইভিনিং ডিয়ার ডক্টরস। পবিত্র রমাদান এল মুবারকের শুভেচ্ছা এবং আশা করি সবাই খুব সুস্থ আছেন এবং প্রথম রোজা যারা যারা মুসলিমরা আছেন প্রথম রোজাটা করেছেন আল্লাহ তাআলার রহমতের সাথে। এবং ভিন্ন ধর্মাবলম্বী যারা তারাও আমাদের রমাদান মুবারকের শুভেচ্ছা নিবেন। আর আমাদের এই যে এক্সক্লুসিভ এডুকেশন, এই যে পিএসসি ব্যাচ যারা যারা আছেন আমাদের সাথে বর্তমানে, আশা করি আপনাদের কি ক্লাস হয়েছে, ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই মানে টপিক গুলা, কন্টেন্ট গুলা আমাদের সবই জানা, সবই হচ্ছে আমরা কিন্তু এমবিবিএস লেভেলে পড়েছি। এবং হয়তো আমাদের অনেকদিন রিক্যাপিচুলেট করা হয় না বলে মনে নাই, কিন্তু আমাদের কিন্তু একটু যদি পড়া হয় সবকিছুই কিন্তু আবার মনে পড়ার কথা। আশা করি আপনারা ক্লাসের কন্টেন্টটা থোরাক্স এবং অ্যাবডোমেন যতটুকু আমি পড়িয়েছি সেটা পড়বেন। এবং এর পরবর্তীতে যে পরীক্ষা নেওয়া হবে থোরাস এবং অ্যাবডোমেনের উপরে আমি কোশ্চেন করে দিয়েছি। আমি ভেরি মাচ সরি যে আমি একটা দিন লেট করেছি, কারণ আমি আসলে 2 দিন দেশের বাইরে ছিলাম। সো এই কারণে আমি আসলে কোশ্চেনটা করতে পারিনি। সো তারপরেও আমি আমার দেশে ফেরার পরপরই আমি কোশ্চেনটা করে দিয়েছি ব্যস্ততার মাঝেও। আর হচ্ছে আজকে আমরা অ্যানাটমির দ্বিতীয় লেকচারটা পড়বো। আজকের ক্লাস কন্টেন্ট হচ্ছে আমাদের মানে স্পেসিফিক ভাবে বলতে গেলে নোজ, ফ্যারিংস, ল্যারিংস, টনসিল, টাং, এটা হেড নেক অ্যানাটমির মধ্যে। আর এছাড়া রয়েছে অ্যানাটমি অফ সেল, সেল ডিভিশন, এমব্রায়োলজি। আর রয়েছে আপার লিম্ব, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, বোনস, জয়েন্ট, মাসল, টিস্যু, টেন্ডন। ঠিক আছে। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের আজকে হিস্টোলজি, অস্টিওলজি, এমব্রায়োলজি, এগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস রয়েছে। আর তার সাথে নোজ, ফ্যারিংস, ল্যারিংস, টনসিল, টাং এগুলো রয়েছে। আর তার সাথে আপার লিম্ব মানে সুপিরিয়র এক্সট্রিমিটি এগুলো রয়েছে। এখন অ্যানাটমি আসলে খুব ভাস্ট একটা টপিক, তাই না? আমরা যখন ফার্স্ট প্রফে অ্যানাটমি পরীক্ষা দিয়েছি তখন মানে অ্যানাটমি কন্টেন্ট এবং সিলেবাস এগুলো শেষ করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। অ্যানাটমি যেদিন পরীক্ষা শেষ হয়েছে সেদিন মনে হয়েছে যে বই খাতা 70% সরাই ফেলতে পারছি, এত বই খাতা। কারণ ফিজিওলজি বায়োকেমিস্ট্রির বই খাতা তো বেশি কিছু না, এই গাইটং গ্যানং আর হচ্ছে লিপিন কর্ড আর হচ্ছে আর দুইটা সাবজেক্টে দুইটা গাইড, যে যা গাইড পড়ছে এই তো বই। এছাড়া তো আর ওই লেকচার মেকচার খাতা কিছু আছে, এছাড়া আর কিছু না। কিন্তু অ্যানাটমির বইয়ের তো শেষ নেই। হ্যাঁ, এই হিস্টোলজি, অস্টিওলজি, এই হচ্ছে এমব্রায়োলজি মেন বুক, তার গাইড বুক, তার আবার নিটা, তার আবার হচ্ছে এই অনেক মানে প্র্যাকটিক্যাল খাতা, কত কিছু। হ্যাঁ, তো যাই হোক, অ্যানাটমি এত কন্টেন্টের মধ্যে আমাদের এই যে পিএসসি নন ক্যাডার যে নিয়োগ পরীক্ষা, এটার জন্য কিন্তু আমাদের স্পেসিফিক কতগুলো টপিক জানতে হবে যেগুলো আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এখানে কিন্তু আসলে এত বেশি ডিপ নলেজ দরকার নেই যে অ্যানাটমি, অ্যাপ্লাইড অ্যানাটমি বা একদম ডিপ লেভেলের রিলেশন, তারপরে হচ্ছে কন্টেন্ট, অনেক ডিপের হচ্ছে পার্টস গুলা। হ্যাঁ, তারপরে এগুলা কিছু না, বেসিক যেটা ইম্পর্টেন্ট জিনিস সেগুলোর কন্টেন্ট গুলা, স্ট্রাকচার গুলা, নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, এইগুলাই হচ্ছে হচ্ছে আমাদের আজকে মানে টপিক। বেশি কিছু লাগবে না। হ্যাঁ, তো সেই জন্য আমি যতটুকু আপনাদেরকে দাগিয়ে দিব আপনাদের চেষ্টা করবেন ওগুলোর মধ্যেই পড়াশোনা করতে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমি বলেছি আবারও যে আমাদের কন্টেন্ট গুলোতে আমরা এখানে মানে ছবি রাখি নাই, কিন্তু ছবি কিন্তু দেখে পড়া উচিত। ছবি দেখে দেখে পড়লে আপনাদের জন্য সুবিধা হবে, ছবিগুলো দেখা উচিত। যেমন দেখেন নোজ, নোজে ল্যাটারাল ওয়াল আছে, সেপ্টাম আছে। এর মধ্যে ল্যাটারাল ওয়ালটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট, আমি ল্যাটারাল ওয়ালটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু আমি বলবো যে সেপ্টামটা খুব গুরুত্বপূর্ণ, সেপ্টামটা আপনাদের ভালো করে পড়া উচিত। হ্যাঁ, সো দেখেন আমি একদমই চলে যাব যে নেজাল সেপ্টামে। তাহলে সেপ্টামের ফরমেশন এইটাই হচ্ছে আমি সব থেকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে চাই। ঠিক আছে, আপনাদের জন্য আমি সহজ করে দিতে চাই যে কোন জিনিসগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফরমেশন অফ দা নেজাল সেপ্টাম, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। সামনের দিকে বনি পার্টের মধ্যে থাকবে বোমার, perpendicular plate of the ethmoid, a nasal spine of the frontal bone, rostrum of sphenoid, and nasal crest of the nasal, palatine, and maxillary bone। তাহলে কতগুলো বোনস কিন্তু এর মধ্যে রয়েছে। ফ্রন্টাল বোনের পার্ট রয়েছে, স্ফেনয়েড বোনের পার্ট রয়েছে, নেজাল, প্যালাটাইন, মেক্সিলারি বোনের পার্ট রয়েছে, 5টা বোন। আর এদিকে এথময়েড পার্টের প্লেট আছে, বোমা আছে। তাহলে 7টা বোনের অংশ দিয়ে তার বনি পার্টটা তৈরি, নেজাল সেপ্টাম। কার্টিলেজিনিয়াস পার্ট হচ্ছে সেপ্টাল কার্টিলেজ।
ব্যাস শেষ। আর হচ্ছে ইনফেরিয়র নেসাল কার্টিলেজ, আর কিউটিকুলার পার্ট তো স্কিন। লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য নেজাল ক্যাভিটি, এইটা কিন্তু important, ঠিক আছে? কারণ নেজাল ক্যাভিটি সাব ডিভাইডেড হচ্ছে তিনটা পার্টে, একটা হচ্ছে ভেস্টিবিউল, একটা হচ্ছে রেসপিরেটরি পার্ট, একটা হচ্ছে অলফ্যাক্টরি পার্ট। ভেস্টিবিউল, যেটা তো সাধারণত স্কিন, মানে ভিতরকার স্কিন, এটা হচ্ছে কেরাটিনাইজ স্ট্রাটিফাইড স্কোমাস এপিথেলিয়াম, একদম ভিতরের দিকে থাকবে। আর রেসপিরেটরি রিজিয়ন, যেটা একদম ডিপে রয়েছে, সেটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড কলামনার এপিথেলিয়াম। আর অলফ্যাক্টরি রিজিয়ন, যেটা উপরের দিকে রয়েছে, মানে মানে ভার্টেক্স বা বেজ অফ দ্য স্কালের সাথে, সেটা থাকে অলফ্যাক্টরি সেল, ঠিক আছে? এই, তাহলে দেখেন, তাহলে আমরা নেজাল এপিথেলিয়াম, নেজাল ক্যাভিটির কিছু পার্ট দেখলাম। আরেকটা বলতেছে নেজাল সেপ্টামের লাইনিং এপিথেলিয়াম, সেটা এখন কিন্তু সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে ভেস্টিবিউল মানে যতটুকু স্কিন রয়েছে সেটা হচ্ছে কেরাটিনাইজড, যতটুকু স্কিন ছাড়া রয়েছে সেটুকু সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড, যেটাকে আপনার বলতেছি রেসপিরেটরি পার্ট। আর হচ্ছে অলফ্যাক্টরি রিজিয়ন তো বলেই দিলাম। এই হচ্ছে আমাদের নেজালের বিভিন্ন লাইনিং। এরপরে হচ্ছে ব্লাড সাপ্লাই, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ নেজাল সেপ্টামের ব্লাড সাপ্লাই গুরুত্বপূর্ণ ডিউ টু কন্ডিশন, ক্লিনিক্যাল কন্ডিশন কল্ড এপিস্ট্যাক্সিস। এপিস্ট্যাক্সিস এর জন্যই কিন্তু আমাদের নেজাল সেপ্টামের আর্টেরিয়াল সাপ্লাই লাগবে। তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্ট কি, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট কি? অ্যান্টেরিয়র সুপিরিয়র পার্ট হচ্ছে অপথ্যালমিক আর্টারি থেকে আসতেছে, পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট মেক্সিলারি আর্টারি থেকে আসতেছে। আর মোবাইল পার্ট অফ দা সেপ্টাম, যেটা হচ্ছে সুপিরিয়র লেবিয়াল ব্রাঞ্চ অফ দা ফেশিয়াল আর্টারি থেকে আসতেছে। তাহলে তিনটা, একটা হচ্ছে অপথ্যালমিক, আরেকটা হচ্ছে অপথ্যালমিক, একটা হচ্ছে মেক্সিলারি আর্টারি, আরেকটা হচ্ছে ফেশিয়াল আর্টারি। একইভাবে দেখেন ভেনাস ড্রেনেজ অফ দা নেজাল সেপ্টাম। তাহলে এইটা একটা ভেনাস প্লেক্সাস ফর্ম করে, যেটা অ্যান্টেরিয়রলি ড্রেন করে ফেশিয়াল ভেইন, পোস্টেরিয়রলি ড্রেন করে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। ব্যাস, এই হচ্ছে কথা। এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে লিটলস এরিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, লিটলস এরিয়া অফ এপিস্ট্যাক্সিস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি বলবো লিটলস এরিয়া, হ্যাঁ। এটা হচ্ছে অ্যান্টেরি ইনফিরিয়র পার্ট অফ দ্য নেজাল সেপ্টাম, যেটা হচ্ছে হাইলি ভাস্কুলার, যেখানে সেপ্টাল ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল লং স্যাফেনোপ্যালাটাইন এন্ড টার্মিনাল পার্ট অফ দ্য গ্রেটার প্যালাটাইন আর্টারি অ্যানাস্টোমোস করে। হ্যাঁ, এটাকে বলা হয় কাইসেলবাক্স এরিয়া আর লিটলস এরিয়া, কমন সাইটস অফ দ্য এপিস্ট্যাক্সিস। তাহলে কি কি লিটল এরিয়াতে কোন কোন আর্টারি রয়েছে, এটা কিন্তু পড়া যেতে পারে, কারণ তিনটা আর্টারি রয়েছে। তাহলে এভাবে কিন্তু প্রশ্ন হইতে পারে যে লিটলস এরিয়াতে কোন আর্টারি নেই, বা কোন আর্টারি লিটলস এরিয়ার পার্ট নয় বা টেরিটরি নয়। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, এইগুলো এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে। প্যারানেজাল এয়ার সাইনাস। প্যারানেজাল এয়ার সাইনাস আর air containing bony spaces around the nasal cavity lined by mucous membrane of the ciliated columnar epithelium। আমরা সবাই জানি চারটা প্যারানেজাল সাইনাস রয়েছে, এটা আমাদের নতুন কিছু না। হ্যাঁ, কি কি সাইনাস রয়েছে, কিন্তু সাইনাস গুলোর কাজ কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে হোয়াট আর দ্য ফাংশনস অফ দ্য প্যারানেজাল সাইনাস, এইটা একটু আমরা পড়বো। এই গেল। আর হচ্ছে ওপেনিং অফ দ্য মিয়াটাস, সুপিরিয়র পোস্টেরিয়র এথময়েডাল এয়ার সাইনাস, মিডল মেক্সিলারি অ্যান্টেরিয়র অ্যান্ড মিডল এথময়েডাল ফ্রন্টাল এয়ার সাইনাস, আর ইনফেরিয়র হচ্ছে নেজোল্যাক্রিমাল ডাক্ট, ঠিক আছে? কজেস অফ এপিস্ট্যাক্সিস এটা পড়ার দরকার নেই, খুব একটা ইম্পর্টেন্ট না। কজেস অফ নেজাল ডিসচার্জ এটাও আপনি মানে জাস্ট একবার রিডিং দিতে পারেন, খুব একটা হামরি ইম্পর্টেন্ট না। আমি এটাকে বলবো যে হলুদ কালিতে দাগিয়ে দিব, হলুদ কালিতে দাগিয়ে দিব, মোটামুটি একটু দেখে রাখতে পারেন, ঠিক আছে? কজেস অফ দ্য ইউনিল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন, বাইল্যাটারাল নেজাল অবস্ট্রাকশন, এটা মানে জাস্ট রিডিং দিয়ে রাখবে, জাস্ট রিডিং দিয়ে রাখা ভালো, একটু দেখার জন্য, যেহেতু কন্টেন্ট আপনাদের দিচ্ছে একটু দেখে রাখবেন, এমন আমার ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, মাসলস অফ ম্যাস্টিকেশন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়বেন। চারটা মাসল রয়েছে, ম্যাসিয়েটার, মিডিয়াল ল্যাটারাল টেরিগয়েড, আর হচ্ছে টেম্পোরালিস। নার্ভ সাপ্লাই অফ দ্য টাং, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। নার্ভ সাপ্লাই হচ্ছে কিন্তু অনেক ধরনের রয়েছে, যেমন মোটর সাপ্লাই রয়েছে, মোটর সাপ্লাই। তাহলে মোটর সাপ্লাইটা কি দিয়ে হচ্ছে? All the muscles of the tongue, intrinsic and extrinsic, are supplied by the hypoglossal nerve. Hypoglossal nerve হচ্ছে মোটর সাপ্লাই, এক্সেপ্ট প্যালাটোগ্লোসাস। প্যালাটোগ্লোসাসটা দিচ্ছে এক্সেসরি না, ঠিক আছে? তাহলে প্যালাটোগ্লোসাস এক্সেসরি, বাকি সব মাসল হচ্ছে হাইপোগ্লোসাল। সেন্সরি সাপ্লাইটা আমাদের নিশ্চয়ই মনে আছে, অ্যান্টেরিয়র টু থার্ড, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র টু থার্ড, সরি অ্যান্টেরিয়র টু থার্ড, পোস্টেরিয়র ওয়ান থার্ড, আর হচ্ছে এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট। অ্যান্টেরিয়র টু থার্ডটা নিশ্চয়ই মনে আছে, ফেশিয়াল নার্ভ, জেনারেল সেন্সেশন মানে বহন করে। হ্যাঁ, একটা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ ক্যারিং জেনারেল সেন্সেশন, আর কর্ডা টিম্পানি ফেশিয়াল নার্ভ হচ্ছে টেস্ট সেন্সেশন। পোস্টেরিয়র ওয়ান থার্ড হচ্ছে
ইনক্লুডিং ভ্যালেট প্যাপিলি সাপ্লাইড বাই গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ। এটা জেনারেল এবং স্পেশাল সেন্সেশন দুইটাই ক্যারি করে, ঠিক আছে। আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট ইন্টেরাল laryngeal nerve from superior laryngeal branch of the vagus nerve carrying a special sensation of the taste, ঠিক আছে। তাহলে টেস্ট সেন্সেশন anterior টু থার্ড করতেছে কিন্তু ফেসিয়াল না, কর্ডা টিম্পানি ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র করতেছে গ্লোসোফেরিঞ্জিয়াল এক্সট্রিম পোস্টেরিয়র পার্টে ভেগাস। আর জেনারেল সেন্সরি মানে টাচ, পেইন, হ্যাঁ, টেম্পারেচার, এই সেন্সেশন গুলো ক্যারি করতেছে সামনে থেকে লিঙ্গুয়াল নার্ভ, পেছন থেকে গ্লোসোফেরিঞ্জিয়াল। ব্যাস, তাহলে এই স্পেশাল সেন্স না জেনারেল সেন্সেশন এগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। ফরমেশন অফ দ্য টনসিলার বেড, দ্য বেড অফ দ্য টনসিল, ইম্পর্টেন্ট। টনসিলার বেডটা কি কি দিয়ে ফরমেশন হয় মুখস্থ করে রাখবেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি একদম ছোট ছোট করে এখানে লেখা আছে। ফেরেঞ্জিও বেজিলার ফাসা, সুপিরিয়র কনস্ট্রিক্টর প্যালাটোফেরেঞ্জিয়াস মাসল, বাক্যোফেরেঞ্জিয়াল ফাসা, লোয়ার পার্ট অফ দ্য স্টাইলোগ্লোসাস, গ্লোসোফেরেঞ্জিয়াল। জাস্ট নামগুলো একটু দেখে রাখেন, হ্যাঁ। ব্লাড সাপ্লাই অফ দ্য টনসিল, তাহলে টনসিল সাপ্লাই করে 4 সেটস অফ আর্টারি দিয়ে, অ্যান্টেরিয়র টনসিলার, পোস্টেরিয়র টনসিলার, সুপিরিয়র টনসিলার, ইনফিরিয়র টনসিলার। কোনটা কোন আর্টারির ব্রাঞ্চ একটু দেখে রাখা ভালো, ঠিক আছে। এটা আমি বলবো না যে খুব মারাত্মক ইম্পর্টেন্ট, আমি হলুদ কালি দিয়ে দাগিয়ে দিব, ঠিক আছে, তবে দেখে রাখবেন। অ্যান্টেরিয়র টনসিলার হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি ব্রাঞ্চ, আর পোস্টেরিয়র টনসিলার হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি ব্রাঞ্চ, সুপিরিয়র টনসিলার মেক্সিলার আর্টারি, ইনফিরিয়র টনসিলার ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ। তাহলে এই নামগুলো একটু দেখে রাখা। ভেনাস হচ্ছে ড্রেনেজ হচ্ছে ফ্যারিঞ্জিয়াল ভেনাস প্লেক্সাস, লিম্ফ্যাটিক ড্রেনেজ জুগুলো ডাইগাস্ট্রিক, নার্ভ সাপ্লাই হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল এন্ড লেজার প্যালাটাইন নার্ভস। তাহলে ব্লাড সাপ্লাই গেল, লিম্ফ্যাটিক ড্রেনেজটা পড়লেন, নার্ভ সাপ্লাই পড়লেন, ব্যাস। পার্টস অফ ফ্যারিংস আমরা সবাই জানি। আহ একটু সাউন্ড হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা মিউট করে রাখেন, হ্যাঁ, কারো যদি অডিও অন হয়ে যায় একটু মিউট করে দিন, আমরা নয়েজ ক্রিয়েট না করি। আচ্ছা, ভালডেয়ার রিং আমরা জানি যে টনসিলের আশেপাশে যে ছোট ছোট মানে আমাদের টনসিল গুলো নিয়ে যে লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে অ্যারাউন্ড দ্য ফ্যারিং, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভালডেয়ার রিং। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ভালডেয়ার রিং এর পার্ট কি কি? প্যালাটাইন টনসিল, ফ্যারিঞ্জিয়াল, লিঙ্গুয়াল, টিউবাল টনসিল, ঠিক আছে। এই অ্যাডেনয়েড নিয়ে তেমন কিছু পড়ার নেই। লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ফ্যারিংস ইম্পর্টেন্ট। নার্ভ সাপ্লাই অফ দ্য ফ্যারিংস এতটা ইম্পর্টেন্ট না, প্রয়োজন খুব একটা প্রয়োজন। পাইরিফর্ম ফসাটা ইম্পর্টেন্ট। ইট ইস এ মিউকাস covered deep depression in the lateral wall of the laryngopharynx, one on each side of inlet of the larynx. Piriform fossa boundary. Medially হচ্ছে airy epiglottic fold, আর laterally by the thyroid cartilage and thyrohyoid membrane. নামগুলো মুখস্থ রাখতে হবে। ইম্পর্টেন্সটা কি? It act as a catch point of the foreign body. ব্যাস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এটার নিচে থাকে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো ফরেন বডিজ যদি এখানে চলে আসে, if the mucosa is pierced during their removal, the nerve may be damaged, এবং যার পরবর্তীতে যেটা হয় কফ রিফ্লেক্সটা চলে যায়, ঠিক আছে। ওকে, আরেকটা বলছে যে স্মাগলাররা এখান থেকে কিছু জিনিস ডায়মন্ড টাইমন্ড এই প্যারিফর্ম ফসাতে করে ওরা নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওকে, স্মাগলার্স ফসা বলছে। আচ্ছা, যাই হোক, অত কিছু দরকার নাই। কার্টিলেজ অফ দ্য ল্যারিংস, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। পেয়ার্ড এবং আনপেয়ার্ড, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যে আনপেয়ার্ড তিনটা আছে, এপিগ্লটিস, থাইরয়েড, ক্রিকয়েড, কার্টিলেজ। আর পেয়ার্ড হচ্ছে তিনটা, রেটিনয়েড, কর্নিকুলেট আর কিউনিফর্ম কার্টিলেজ, ঠিক আছে। এসিসি আর ইটিসি এটসেট্রা এন্ড এসিসি, এগুলো এভাবে মনে রাখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কার্টিলেজ অফ দ্য ল্যারিংস, পেয়ার্ড এবং আনপেয়ার্ড। আর এর মধ্যে আবার যদি আমি টাইপ ভেবে মনে রাখতে চাই, ইলাস্টিক কোনগুলা আর হচ্ছে হায়ালিন কোনগুলা, এটা একটু দেখে রাখবেন। এটা আমাদের নতুন মানে জটিল কিছু না। ইন্ট্রিনসিক মাসলস অফ ল্যারিংস, এটা আমি বলবো মুখস্থ করার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ট্রিনসিক মাসল কি কি আছে এখন আপনি একদম মানে জোড়ায় জোড়ায় মনে রাখবেন। যেমন ধরেন ক্রিকো থাইরয়েড, পোস্টেরিয়র ক্রিকো এরিটিনয়েড, ল্যাটারাল ক্রিকো এরিটিনয়েড। তাহলে এই তিনটা একসাথে মনে রাখবেন। মনে রাখার পদ্ধতিটা বলতেছি। ক্রিকো থাইরয়েড, দ্য অনলি মাসল আউটসাইড দ্য ল্যারিংস। আর ক্রিকোর সাথে এরিটিনয়েড লাগাই দেন, তাহলে পোস্টেরিয়র ল্যাটারাল দুইটা হয়ে যাবে। আচ্ছা, এখন ক্রিকো বাদ দিয়ে শুধু এরিটিনয়েড নিয়ে আসেন। একটা হচ্ছে ট্রান্সভার্স এরিটিনয়েড, অনলি আনপেয়ার্ড ইন্ট্রিনসিক মাসল, অবলিক এরিটিনয়েড, এরো এপিগ্লটিকাস, আর হচ্ছে থাইরো এরিটিনয়েড। তাহলে দেখেন, তাহলে আমাদের এরিটিনয়েড দিয়ে আরো 4টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে ট্রান্সভার্স এরিটিনয়েড, অবলিক এরিটিনয়েড, এর সাথে এপিগ্লটিস, এর সাথে থাইরো। তাহলে এগুলো হয়ে গেল। আর থাইরো যেহেতু চলে আসছি, তাহলে থাইরো এপিগ্লটিকাস, যেমন এরি এপিগ্লটিকাস ছিল, থাইরো এপিগ্লটিকাস নিয়ে আসেন। আর একটা তো ভোকালিস মাসল আমাদের থাকবে।
Yes, তাহলে এইভাবে ইন্ট্রিনসিক মাসল গুলো আমরা 9টা নাম পড়ে ফেললাম। এর মধ্যে অনলি আনপেয়ার্ড হচ্ছে ট্রান্সভার্স রিটিনয়েড। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, ট্রান্সভার্স রিটিনয়েড হচ্ছে অনলি আনপেয়ার্ড, বাকিগুলো সবই হচ্ছে পেয়ার্ড। ওকে, নার্ভ সাপ্লাইটা গুরুত্বপূর্ণ। নার্ভ সাপ্লাই মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভোকাল কর্ড পালসি হয়। সো এই জন্য কিন্তু নার্ভ সাপ্লাইটা গুরুত্বপূর্ণ। অল দ্য ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস আর সাপ্লাইড বাই দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এক্সেপ্ট ফর দ্য ক্রিকোথাইরয়েড। ওই যে আমরা একটু আগে বললাম ক্রিকোথাইরয়েড, এইটা সাপ্লাই করে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে। আর ট্রান্সভার্স এরিটেনয়েড, এটার আবার ডাবল নার্ভ সাপ্লাই আছে, একটা হচ্ছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ আর একটা হচ্ছে লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। বাকি সবই হচ্ছে, যেই কতগুলো আমরা ইন্ট্রিনসিক মাসল পড়লাম সবই হচ্ছে লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। খালি ক্রিকোথাইরয়েডটা হচ্ছে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর ট্রান্সভার্স এরিটেনয়েড যেটা আনপেয়ার্ড ছিল, এটার ডাবল নার্ভ সাপ্লাই, একটা তো আছে লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, তার সাথে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল। ব্যাস, মুখস্থ হয়ে গেল। সাব ডিভিশন অফ দ্য ল্যারিংস, আপার পার্ট ভেস্টিবিউল, ল্যারিংস এর ইন্টারমিডিয়েট পার্ট, আর হচ্ছে ইনফ্রাগ্লটিক বা লোয়ার পার্ট, এবং একই সাথে লাইনিং এপিথেলিয়াম, এগুলো পড়ে ফেলতে হবে। ওকে, নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যারিংস। তাহলে আমরা ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য ল্যারিংস এর নার্ভ সাপ্লাইটা পড়লাম। এখন আমরা যদি বলি শুধু নার্ভ সাপ্লাই, তাহলে সেন্সরি আর মোটর, দুই ধরনের নার্ভ সাপ্লাই আছে। মোটরটা তো অলরেডি পড়েই ফেলছি। সেন্সরি হচ্ছে অ্যাবভ ভোকাল কর্ড ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, আর বিলো ভোকাল কর্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা হচ্ছে সেন্সরি। আর মোটরটা তো অলরেডি পড়ে ফেলছি, এটা নিয়ে আর কথা না। ঠিক আছে, মোটরটা একটু আগে পড়ছি, আর এখন সেন্সরিটা পড়ে ফেললাম। কজেস অফ দা হোর্সনেস অফ ভয়েস, এইটা আমি বলবো ইম্পর্টেন্ট। কেন হোর্সনেস অফ ভয়েস হয়? যেমন আমরা রেসপিরেটরি স্পেশালিস্ট, আমরা কিন্তু হোর্সনেস অফ ভয়েসের কারণ হিসেবে আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে, যেমন আমাদের আসে ম্যালিগন্যান্সি, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে সেইটা একটা কারণ হতে পারে হোর্সনেস অফ ভয়েসের জন্য। ঠিক আছে, হোর্সনেস অফ ভয়েস। হ্যাঁ, একটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এটা একটা হইতে পারে। আর আরেক সময় আসে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, সেটা আমাদের বিভিন্ন কারণে হইতে পারে। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি ব্রঙ্কোস্কোপি, ল্যারিঙ্গোস্কোপি করার সময় হইতে পারে। কোনো কারো যদি ম্যালিগন্যান্সি হয়, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, সেখানে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভেশনের মাধ্যমে সেটাও কিন্তু হইতে পারে। এছাড়া হোর্সনেস আমাদের কাছে আসে অনেক সময় ফরেন বডি, ল্যারিংসে ফরেন বডি, সেখানেও কিন্তু আমরা হোর্সনেস পাই। অনেক সময় ল্যারিনজাইটিস, অনেক মানে বিশাল বকাবকি চিল্লাচিল্লি করে গলা গেছে বৈশা, ল্যারিনজাইটিস, সেটাও কিন্তু হতে পারে, খুব কমন কন্ডিশন। হ্যাঁ, অনেক সময় ল্যারিঞ্জিয়াল এডিমা হয়, ল্যারিঞ্জিয়াল অ্যাট্রেসিয়া, স্টেনোসিস, ওয়েব, যেগুলো কনজেনিটাল প্রবলেম, সেটার কারণে হইতে পারে। হ্যাঁ, অনেক সময় এত বেশি অ্যালার্জি যে ল্যারিংস ফুলে গেছে, অ্যানজিওনেফ্রিক এডেমা। হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট কিন্তু হোর্সনেস অফ ভয়েস নিয়ে আসে। ঠিক আছে, তাহলে হোয়াটসনেস অফ ভয়েসের কারণগুলো আমাদের জানতে হবে। এরও কঠিন কারণ মানে এর থেকেও কঠিন কন্ডিশন হচ্ছে স্টাইডার, এটা তো খুব খারাপ কন্ডিশন, একদম খুব ডিভাস্টেটিং কন্ডিশন, দ্রুত ট্রাকিওস্টমি লেগে যায়। তো ওইটা আমাদের দরকার নেই, স্টাইডারটা অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এনি এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন বা লিখে রাখবেন। আচ্ছা, একজন চ্যাটে লিখেছেন সাউন্ড অনেক কম। আমিনা খাতুন লিখেছে সাউন্ড অনেক কম, আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি তো যথেষ্ট জোরে জোরে কথা বলছি। পিডিএফ এর হার্ড কপিটা চাচ্ছিলাম, একজন লিখেছেন। এটা আপনাদের যারা এক্সক্লুসিভ এডুকেশন এইডের যারা আছেন, তারা আপনাদেরকে হার্ড কপি দিবে কি দিবে না, এটা ওনাদের কাছ থেকে জেনে নিবে। ভাইয়া, নন ক্যাডার হলে কি এফসিপিএস আর এমডি তে ঢুকা যাবে না? এমন কোনো রুলস আছে কি? কেন ঢুকা যাবে না? অবশ্যই ঢুকা যাবে। নন ক্যাডার ফেডার তো বুঝি না। আমরা যেহেতু তখন বিসিএস এ ঢুকছি, তখন কি আমাদেরকে বলছিল যে এফসিপিএস বা এমডি তে ঢুকা যাবে না? আমি তো এমডি তে ছিলামই ভর্তি, এমডি নন এমডি রেসিডেন্সিতে। আমি মানে মানে প্রাইভেট ক্যান্ডিডেট হিসেবেই তো ছিলাম, তাই না? তারপরে না বিসিএস এ গভর্নমেন্ট ক্যান্ডিডেট হয়ে গেলাম। তো আপনি এমডি করেন, এফসিপিএস করেন, সেটা কোনো কথা না। চাকরিতে ঢোকার পরে আপনাকে অ্যাটলিস্ট 2 বছর সার্ভিস দিতে হবে, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে রুলস। তাহলে 2 বছর সার্ভিস আপনি দেওয়ার পরে তারপরে আপনি ডেপুটেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যে আমি এফসিপিএস কোর্সে ছিলাম, আমি এমডি কোর্সে ছিলাম, আমি ডিপ্লোমা কোর্সে ছিলাম, এইটা হচ্ছে। ওকে, তো এরকম কোনো নিয়ম নেই যে আপনি ঢোকা যাবে না। নন ক্যাডার হোক ক্যাডার হোক সেটা ব্যাপার না। এটা হচ্ছে কোয়ালিটি, ক্যাডার নন ক্যাডার, এটা চাকরির কোয়ালিটি বা এটা চাকরির নাম। বাট নিয়ম নীতি সরকারি চাকরি সবই সেম। যাই হোক, তাহলে এই মোটামুটি গেল আমাদের যে ক্লাসের প্রথম অংশ, অর্থাৎ ল্যারিংস, ট্রাকিয়া, সরি ল্যারিংস, ফ্যারিংস, হ্যাঁ, নোজ, এই জিনিসগুলো আমরা পড়লাম, টাং, এগুলো পড়লাম, হেড নেকের অংশগুলো। হ্যাঁ, হেড নেকের অনেক কিছু আছে, এত বিস্তারিত লাগবে না, যতটুকু লাগবে আমরা ততটুকুই দেখিয়ে দিলাম। এরপরে আমাদের অ্যানাটমি অফ সেল, সেল ডিভিশন, হিস্টোলজি, অস্টোলজি, এমব্রায়োলজি আমরা পড়বো। তার আগে আপনাদের জন্য আবারও বলছি
যে এই যে আপনারা পিএসসি নন ক্যাডার ব্যাচে ভর্তি হয়েছেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন আপনারা নিয়েছেন, খুবই ভালো কথা। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের যে ক্যারিয়ার সেটার দিকেও কিন্তু মনোযোগ রাখতে হবে। মনে রাখতে হবে মার্চ মাস শুরু হয়ে গেছে, এবং আমাদের মার্চ মাস শুরু হলেই আমাদের কিন্তু একটা মাথার মধ্যে কাজ করে যে বছরের শেষ অর্ধে শেষের দিকে নভেম্বর মাসের দিকে আমাদের কিন্তু রেসিডেন্সি অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হয়, যেটাকে আমরা এমডিএমএস বলে থাকি। তাহলে এই এমডিএমএস ভর্তি পরীক্ষা বা একটা রেসিডেন্সি কোর্সে ঢোকা, এটা কিন্তু অনেক ডক্টর, ইয়াং ডক্টরের কিন্তু একটা স্বপ্ন, যেমন আমাদেরও এক সময় স্বপ্ন ছিল, আমরাও ঢুকেছিলাম। এখন তো প্রায় শেষের দ্বার প্রান্তে, এই বছর ফাইনাল পরীক্ষা। সো এরকম একটা স্বপ্ন কিন্তু আপনাদেরও রয়েছে, এমডি বা এমএস কোর্সে ঢোকা। সেটার জন্য স্বপ্ন শুধু দেখলেই হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু পরিশ্রম করতে হবে, অধ্যবসায় লাগবে, স্ট্রাগল লাগবে। সেই স্ট্রাগলটা মোটামুটি মিনিমাম 6 মাস একটা স্ট্রাগল কিন্তু দরকার, মিনিমাম আমার মতে। কারো বেশিও দরকার হতে পারে যদি কারো বেসিক কম থাকে বা যাদের একটু সময় লাগে। তো সেই জন্য এখন আপনি যদি মার্চ মাস চিন্তা করেন, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, হ্যাঁ সেপ্টেম্বর, তাহলে এই 6-7 মাস কিন্তু একটা প্রিপারেশন নেওয়ার সুযোগ। এরপরে অক্টোবর মাস তো পুরো মডেল টেস্ট পরীক্ষা নিরীক্ষা এগুলোতেই চলে আসে। আর নভেম্বরের ফার্স্ট উইকেই পরীক্ষা হয় ইউজুয়ালি। ঠিক আছে, যদি কোনো কিছুর পরিবর্তন না হয় তাহলে নভেম্বরের ফার্স্ট উইকে রেসিডেন্সি অ্যাডমিশন টেস্ট হবে। এখন তাহলে আপনার কিন্তু এই মার্চ মাসের আমরা কিন্তু যেহেতু শুরু হয়ে গেছে রেসিডেন্সি অ্যাডমিশন বা রেসিডেন্সি ব্যাচ কিন্তু আমাদের চালু হবে এক্সক্লুসিভ এডুকেশন এইডে। এর আগেও প্রতি বছরই আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডে রেসিডেন্সি ব্যাচ চালু থাকে, এবং লং ব্যাচ শর্ট ব্যাচ সব ধরনের ব্যাচই থাকে। মার্চ মাস থেকে ইউজুয়ালি লং ব্যাচই শুরু হয়, যারা একদম প্রথম থেকে একদম ডিটেইলস, হ্যাঁ একদম ডিটেইলস টপিক ধরে ধরে অল্প অল্প করে আস্তে আস্তে একদম ডিটেইলস, মানে আপনার কি বলে যে বিভিন্ন কন্টেন্ট গুলো আমরা পড়ানোর চেষ্টা করে থাকি, হ্যাঁ যাতে করে একটু আস্তে ধীরে এবং গিয়ারটা চলে আসে এবং পড়াশোনাটা খুব স্পেসিফিক হয়। কারণ যেহেতু প্রচুর পরিমাণে একটা কম্পিটিশনিং পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম কিন্তু, তাই না? এখানে কিন্তু শুধু পাশ করলে চলবে না, এটাকে আপনাকে এখানে মনেই রাখতে হবে সিট খুবই কম, বিশেষ করে মানে ইম্পর্টেন্ট মানে সাবজেক্ট গুলো, ভালো ভালো সাবজেক্ট গুলো সিট খুবই কম। কিছু কিছু আছে হয়তো বেশি সিট আছে, কিন্তু সাবজেক্ট আমাকে ধরেই রাখতে হবে যে আমাকে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে, যেই সাবজেক্টই হোক আপনি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হইতে হবে। এই টার্গেট নিয়ে কিন্তু আপনাকে আগাইতে হবে, তা না হলে কিন্তু চান্স হবে না, তাই না? কারণ আপনার হয়তো দেখা যাবে যে কার্ডিওলজিতে আপনার 10টা সিট আছে, এনআইসিবিটি তে 10টা বা 15টা সিট আছে। তো আপনাকে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম একটা প্রিপারেশন নিতে হবে, সেরকম প্রিপারেশন নিলে হয়তো আপনি সেভেন্থ হয়ে যেতে পারেন। তো তাও হলেও আপনার চান্স হবে। কিন্তু আমার যদি চান্সই থাকে যে আমার 10টার মধ্যে 10টা সিট আছে, আমার 10 নম্বর হলেই চলবে, আমি 10 নম্বর হব, ওই রকম প্রিপারেশন নিয়ে আমি পড়া শুরু করব। ওই রকম যদি আপনি প্রিপারেশন বা টার্গেট নিয়ে পড়া শুরু করেন, তাহলে কিন্তু আপনার চান্স হবে না। আপনাকে মনে রাখতে হবে যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবো, এরকম টার্গেট নিয়ে প্রিপারেশন নিতে হবে, তাহলে আপনি একটা না একটা টিকবেন, আদারওয়াইজ কিন্তু মুশকিল। তো এই জন্য রেসিডেন্সি প্রিপারেশনটা একটু ক্রিটিক্যাল, এবং এটার জন্য খুব ভালো একটা স্ট্র্যাটেজি না হলে হয় না। রেসিডেন্সি ভর্তি পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা এক্সক্লুসিভ এডুকেশন এইডের খুব শীঘ্রই এই মাসের মধ্যেই রেসিডেন্সি কোর্স চালু হবে। আপনারা এক্সক্লুসিভ এডুকেশন এইডের পেজে চোখ রাখবেন, এবং ভর্তির জন্য যারা আগ্রহী, অবশ্যই যারা আগ্রহী, কারণ ক্লাস তো নিবই আমরা, সো যারা আগ্রহী তারা কিন্তু যোগাযোগ করবেন, ঠিক আছে? এখানে সব ধরনের কন্টেন্টই দেওয়া হবে আপনাদের, হার্ড কপি, এবং এখানে কিন্তু হার্ড কপি দেওয়া হবে। যেমন এখানে অনেকে হার্ড কপির কথা বলতেছিলেন নন ক্যাডার মানে ভর্তির ক্ষেত্রে, কিন্তু রেসিডেন্সির জন্য আমাদের কিন্তু কোশ্চেন ব্যাংক আছে, হার্ড কপি, কন্টেন্টের হার্ড কপি আছে, কন্টেন্ট তো আছেই, কোশ্চেন ব্যাংক আছে, তারপরে মডেল টেস্ট আছে, সবকিছুই আছে, ক্লাস কন্টেন্ট তো আছে। সো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন, কারণ আমরা চাকরি পরীক্ষা দিতে দিতে ক্যারিয়ারটাও যেন না ভুলে যাই, এটাও মাথায় রাখতে হবে। সবকিছু নিয়ে চলতে হবে, আমাদের ডাক্তারের লাইফ কিন্তু অনেক কঠিন আসলে, তাই না বলেন? ভেরি টাফ। এক চাকরির পরীক্ষার পড়া পড়াইতে গিয়ে আপনি আবার কিসের কথা কইলেন, এরকম একটা কথা হয়তো অনেক সময় আপনাদের মাথায় হয়তো এখন বাঁচতেছে যে কি অবস্থা, এক চাকরির পরীক্ষার পড়া পড়তে পারলাম না, আবার বলে যে রেসিডেন্সি ভর্তি পরীক্ষার কথা। এত পড়াশোনা করে পারা যায় বলেন? আসলেই তাই, কি করব বলেন, কিছু করার নাই। পড়তে পড়তে জীবনে 14-15টা বছর চলে গেল। সেই মনে করেন 2010 সালে পড়তে মানে কি বলে ঢাকা মেডিকেলে জানুয়ারি মাসে এমবিবিএস এর ক্লাস শুরু করছিলাম, এখন 2025 সাল, 15 বছর পার হয়ে গেল, পড়াটাই শেষ হয় না, তাই না বলেন? এই হলো অবস্থা আমাদের। আসলে ডাক্তারদের লাইফ স্ট্রাগল, আপনি যখনই ডাক্তার হয়েছেন এটা আপনাকে মাথায় রাখতেই হবে কি, হ্যাঁ আপনি এটা মেনে নিয়ে
কি বলে জেনে শুনে বিষ পান করেছেন। এই জন্য আপনাকে আগাইতে হবে। আপনি যদি টার্গেট করে থাকেন যে আমি বড় কিছু হব, আমি ডাক্তারিতে আসছি, আমি এটা করে খাবো এবং এটা নিয়ে আমি আগানোর চেষ্টা করব, তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে। দের ইজ নো ওয়ে টু শর্টকাট সাকসেস। ঠিক আছে। তাহলে আমরা একটু আসি অ্যানাটমি অফ সেল এবং সেল ডিভিশন। খুবই বেসিক জিনিস, একদম ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা। এখানে আমি একদম সময় নষ্ট করব না, জাস্ট দাগায় চলে যাব, কারণ আমাদের এখানে বোঝানোর তেমন কিছু নাই, তাই না? হ্যাঁ না, প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি থাকে, ইউক্যারিওটিক সেলের মধ্যে কি থাকে, কি পড়ানোর দরকার আছে আপনাদের? আমার মনে হয় না। তারপরও পড়তে চাইলে রিডিং দিতে, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, রিডিং দিয়েন। The cell is composed of two basic parts, cytoplasm, nucleus. আচ্ছা, এক একটা করে আমাদের কন্টেন্ট গুলো জানতে হবে। কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন, এইটা একটু দেখবেন। কম্পোজিশন অফ দ্য সেল মেমব্রেন, এটা একটু দেখবেন। হোয়াট আর দ্য মেমব্রেনাস অর্গানেলি, এটা তো একদম পুরনো জিনিস। মেমব্রেনাস অর্গানেলি কারা, নন মেমব্রেনাস অর্গানেলি কারা, এটা ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা। এগুলো নেমোনিক দিয়ে আমি আর সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ এখন আর এমন একটা সময় আসছে নেমোনিক পড়ার টাইম নেই। এই নিয়ে আপনাদের জানা আছে যে কোন কোন অর্গানেলির গায়ে মেমব্রেন থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমি, গোলজি কমপ্লেক্স, লাইসোজোম, পারক্সিজোম। আর নন মেমব্রেনাস তো এগুলো। ফ্লুইড মোজাইক মডেল, এখানে তেমন কিছু দরকার নাই। আপনার ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে ফাংশন, এই দরকার নেই, এগুলো বাদ দেন। ফাংশন অফ দ্য সেল মেমব্রেন একটু দেখতে পারেন যে কি কি কাজ করে। হ্যাঁ, ছোট ছোট কথা, বেশি কিছু পড়বেন না। যেমন আপনি দেখেন এখানে, দেখেন এখানে প্রায় কত রকম কাজ আছে, প্রায় 8টা কাজ আছে। হ্যাঁ, এই যে পড়ার সিস্টেমটা আমি একটু বলে দিই আপনাদের, এটা আপনাদের শুধু এখানে না, সবসময় কাজে লাগবে। রেসিডেন্সি বলেন, এফসিপিএস পার্টন বলেন, যখনই পড়বেন আপনারা না কি ওয়ার্ড তৈরি করে ফেলবেন। হ্যাঁ, এতগুলো ফাংশনের মধ্যে থেকে আপনাকে কি ওয়ার্ড বের করে আনতে হবে, তাহলেই হবে। যে একটা সেল মেমব্রেন, অবশ্যই একটা মেমব্রেন তার একটা বাউন্ডারি দিবে। একটা বাউন্ডারি যখন দিবে, আপনার ঘরের বাউন্ডারি যখন তৈরি হয়, তখন উপর থেকে দেখলে, গুগল ম্যাপ থেকে দেখলে নিশ্চয়ই তার একটা শেপ বোঝা যাবে, যে এটা কি আয়তকার নাকি এটা বর্গাকার, হ্যাঁ, এটা কি স্কোয়ার নাকি রেক্টাঙ্গুলার, হ্যাঁ, নাকি ট্রাপিজয়েড, কিরকম শেপ বাড়িটা তার। তো একটা সেলও একটা বাড়ির মতো, তার বাউন্ডারি দেখলে তার শেপ বোঝা যাবে, সহজ কথা। একটা সেল আরেকটা সেল তারা আলাদা হবে কি দিয়ে? পাঁচিল দিয়ে। ঘর ঘর যেমন আলাদা হয় পাঁচিল দিয়ে, তাহলে এটাও সেপারেট করে একটা সেল থেকে আরেকটা সেল। ঠিক আছে। একটা যে সিলেক্টিভ ব্যারিয়ার দ্যাট রেগুলেট দ্য প্যাসেজ অফ সার্টিন ম্যাটেরিয়াল। তাহলে প্যাসেজ অফ সার্টিন ম্যাটেরিয়াল, কিছু কিছু সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই ম্যাটেরিয়াল গুলো প্যাসেজ করে, হ্যাঁ, আনা নেওয়া করে, ট্রান্সপোর্ট করে। তারপরে সেল টু সেল ইন্টারাকশন করে, ইন্টারফেস, সাইটোপ্লাজম এন্ড এক্সটার্নাল মিলিউ। ঠিক আছে। তাহলে একটা ইন্টারফেস তৈরি করে, আর সেন্সরি সারফেস তৈরি করে, স্পেশালি নার্ভ এন্ড মাসল সেল। ঠিক আছে। তাহলে এই কতগুলো কাজ সেল মেমব্রেনের। এই কিওয়ার্ড গুলো পড়তে হবে, এই কিওয়ার্ড গুলো দেখায় রাখবেন, পরীক্ষার আগের রাতে এই কিওয়ার্ড গুলো দেখে ফেলবেন। আরো আছে, দেখেন, রিসেপ্টরের সাইট হিসেবে কাজ করে। তারপরে আপনার স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি হিসেবে কাজ করে। হ্যাঁ, এই রিকগনিশন অ্যাটাচমেন্ট হিসেবে কাজ করে, এই সব কথাবার্তা। স্ট্রাকচার ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস, সহজ জিনিস, জানা আছে নিশ্চয়ই। স্পেসিফিক আর কিছু পড়ার দরকার নাই এগুলো। হ্যাঁ, দুই ধরনের ক্রোমাটিন আছে, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। ক্রোমাটিনটা একটু দেখবেন, দুই ধরনের ক্রোমাটিন আছে, হেটারোক্রোমাটিন আর হচ্ছে ইউক্রোমাটিন। গেল। নিউক্লিওলাস থেকে তেমন পড়ার কিছু নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখে রাখবেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাফ এন্ড স্মুথ, দুই ধরনের আছে। মাইটোকন্ড্রিয়া সবাই আমরা জানি, পাওয়ার হাউস অফ সেল। স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়ার ফাংশনটা খুব ভালো করে পড়বেন। মানে সেল, সেল ডিভিশনের বেসিক কথাগুলো এগুলো আমি জাস্ট একটু করে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা পড়বেন। এই যে মাইটোকন্ড্রিয়া অ্যাবসেন্ট কোথায়, এরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু পরীক্ষা আসতে পারে। কোথায় কোথায় বেশি আছে, কোথায় কোথায় অ্যাবসেন্ট আছে। মাইটোকন্ড্রিয়া ডিএনএটা কিরকম, সার্কুলার, তাই না? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় কোথায় আছে, এগুলো একটু দেখে রাখবেন, সহজ সহজ জিনিস। ফাংশন অফ দা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইম্পর্টেন্ট। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশন কোথায় কোথায় আছে এবং তার ফাংশন। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু আমি বলবো গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বেন। গোলজি কমপ্লেক্সের ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গোলজি কমপ্লেক্সের ফাংশন। ঠিক আছে। রাইবোজোম তো আমরা সবাই জানি, লাইসোজোম নিয়ে কোনো কথা নাই। লাইসোজোমাল এনজাইমের নাম একটু দেখে রাখবেন, রিডিং দিয়ে রাখবেন, এগুলো মুখস্থ করার কিছু নেই, একটু রিডিং দিয়ে রাখবেন। এটা আমরা সবাই জানি যে সুইসাইড ব্যাক বলা হয়, ফ্যাগোসাইটোসিস করে, তারপরে অটোফ্যাগি, তিনটা কথা। মানে এত এত কিছু তা না পড়ে তিনটা কথা পড়বেন।
ঠিক আছে, কি কি পড়বেন? ফ্যাগোসাইটোসিস করে, সুইসাইড ব্যাক বলা হয়, আর অটোফ্যাগি হিসেবে কাজ করে। ব্যাস, তিনটা কথা পড়া হয়ে গেল, পড়া শেষ। সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন কি কি আছে? মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ব্যাস। এরপরে শুরু হবে সেল সাইকেল। বলেন সেল সাইকেলে কি আছে? Cell cycle, the alternation between meiosis, mitosis and interphase is known as cell cycle. Events of cell cycle এর মধ্যে দেখেন, এই যে মাইটোসিস, মিওসিস, ইন্টারফেস, তারপরে প্রোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো সব বেসিক জিনিস আপনাদের কিন্তু জানা আছে, নতুন কিছু না। তারপরেও একটু দেখে রাখ। হ্যাঁ, মাইটোসিসে 4টা ফেজ আছে, এটা পড়ার কিছু আছে বলে? এটা আমরা সবাই জানি। ইন্টারফেসটা একটু পড়তে পারি, যে 3টা ফেজ আছে, G1, G2, আর হচ্ছে এস ফেজ। কি হয় না হয় একটু দেখে রাখলাম। এই যে জি ওয়ান ফেজ কি হয়? সিনথেসাইজ আরএনএ, রেগুলেটরি প্রোটিন এসেনশিয়াল ডিএনএ রেপ্লিকেশন এন্ড এনজাইম, এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এস ফেজে তো ডিএনএ সিনথেসিসই হচ্ছে, ঠিক আছে, 2N থেকে 4N হয়ে যাচ্ছে। আর G2 ফেজে আরএনএ প্রোটিন এসেনশিয়াল আরএনএ এন্ড প্রোটিন এসেনশিয়াল সেল ডিভিশন আর সিনথেসাইজড, এনার্জি অফ মাইটোসিস আর স্টোর। মানে এই কথাগুলো একটু দেখে রাখ, ইন্টারফেস শেষ। আর সেল ডিভিশনের মধ্যে মাইটোসিস, ইন্টারফেস, আপনার কি বলে, প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ, এই জিনিসগুলো আমরা দেখব। অবশ্যই এটা গুরুত্ব সহকারেই পড়বো। সহজ জিনিসও কিন্তু পরীক্ষায় যখন আসে তখন কিন্তু ভুল হয়ে যায়, তাই না? পরীক্ষায় আসতেছে যে কোথায় আপনার নিউক্লিওলাস গুলো ডিসইন্টিগ্রেট হয়, তাহলে আমি যদি একটু না দেখি এ কিন্তু মনে থাকবে না। প্রোফেজে কোথায় হচ্ছে আপনার কি বলে, ক্রোমাটিন গুলো সব থেকে ঠিক হয়, হ্যাঁ, ক্রোমাটিন গুলো হচ্ছে একদম সেন্ট্রোমিয়ারে থাকে, এটা হচ্ছে মেটাফেজ, তাই না? মাইক্রোটিবিউল, স্পিন্ডল গুলো, ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ারে অ্যাটাচড হয়, এটা হচ্ছে মেটাফেজ। অ্যানাফেজে অপোজিট দিকে যায়, টেলোফেজে তো পৌঁছাই যায়। তো এইখানে ভেতরের কথাগুলো কিন্তু পড়তে হবে, আমি কিন্তু দাগাই দিলাম না। দেখেন, আমি কিন্তু ফেজিস অফ মাইটোসিস পুরাটা দাগাই দিয়েছি। এই পুরাটা দাগাই দেওয়া মানে কিন্তু পুরাটা ডেসক্রিপশন পড়া। প্রোফেজের ডেসক্রিপশন পড়া, প্রোফেজের ডেসক্রিপশন পড়া, হ্যাঁ, মেটাফেজের ডেসক্রিপশন পড়া, অ্যানাফেজের ডেসক্রিপশন পড়া, টেলোফেজের ডেসক্রিপশন পড়া, কোনটা কিন্তু বাদ দিচ্ছি না। একটু দেখে রাখবেন, কারণ পরীক্ষায় এতে একটা লাইন থেকেই প্রশ্ন আসবে, তাই না? এবং অপশন থাকবে 4টা, যে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। হ্যাঁ, কিন্তু আপনার যে কোনো একটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, যে in which phase sister chromatids migrate toward the opposite pole of the cell, মানে অ্যানাফেজ। তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। ওকে, সহজ জিনিস, কিন্তু একটু দেখে রাখা ভালো। মিওসিসের আবার 2টা আছে, মিওসিস 1, মিওসিস 2। এর মধ্যে মিওসিস 1টাই হচ্ছে, মিওসিস 1 এর প্রোফেজ 1, এই প্রোফেজ 1টাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে 5টা ফেজ আছে। তাহলে এই লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, আর হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে এই যে 4টা 5টা সাব ফেজ আছে, এই ফেজ গুলোর কিন্তু ভেতরে ভেতরে যতটুকু লেখা আছে ততটুকু পড়বে। লেপটোটিনে কি হচ্ছে? সেন্ট্রোমিয়ার আর ভিজিবল অ্যাজ এ লং স্ট্র্যান্ড। জাইগোটিনে কি হচ্ছে? কনজুগেশন হচ্ছে। প্যাকাইটিনে কি হচ্ছে? বাইভ্যালেন্ট ক্রোমোসোম তৈরি হচ্ছে, কায়াজমাটা তৈরি হচ্ছে। ডিপ্লোটিন হচ্ছে কায়াজমাটা ফর্মেশন হচ্ছে। ডায়াকাইনেসিস হচ্ছে 2 দিকে যাচ্ছে। আর ডিফারেন্সেস বিটুইন মাইটোসিস, মিওসিস, এটা একটু রিডিং দিতে বলবো। এটা আমরা সবাই জানি, মাইটোসিস, মিওসিস কোনটা কোথায় হয়, কোন সেলে তৈরি হয়, কি ধরনের নিউক্লিয়াস থাকে সেখানে, কয় সেট ক্রোমোসোম থাকে, এই জিনিসগুলো। হ্যাঁ, মিওসিসে কিছু জিনিস আছে, এই যে কায়াজমাটা, তারপরে হচ্ছে বাইভ্যালেন্ট ক্রোমোসোম, এগুলো তো আসলে মিওসিসের পার্ট, এগুলো মাইটোসিসে থাকে না। এই কথাগুলোই এখানে লিখেছে। ওকে, তাহলে সেল বায়োলজি এবং সেল ডিভিশন সেটা গেল। এরপরে আমাদের হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই যে সুপিরিয়র এক্সট্রিমিটি, অস্টিওলজি, হিস্টোলজি, এগুলো। হ্যাঁ, এখান থেকে বলছে যে এই জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। রোটেটর কাফ, ব্রাকিয়াল প্লেক্সাস, ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু, এক্সাম্পল অফ এপিথেলিয়াল টিস্যু, ফাংশনস অফ এপিথেলিয়াল টিস্যু, সরি কানেকটিভ টিস্যু, morphological classification of bone, composition of bone, parts of long bone, classification of synovial joint, difference between cardiac and skeletal muscle, histology। তাহলে এই যে কয়েকটা 10-11টা টপিক আছে, খুব ভালো করে আমাদের এগুলো পড়তে হবে। এছাড়াও আর কিছু টপিক আছে, আমরা আসেন এক এক করে দেখে ফেলি। তাহলে প্রথমে আমরা আসি আপার লিম্ব। আপার লিম্ব থেকে আমরা যে টপিক গুলো আপনাদের জন্য রাখবো, বেশি কিছু না, যেমন কন্টেন্টস অফ এক্সিলা।
এক্সিলাতে কি কি কন্টেন্ট আছে একটু রিডিং দিয়ে রাখবেন, ঠিক আছে? এক্সিলারি আর্ট মানে এক্সিলাতে যা যা থাকে আর কি। এক্সিলারি আর্টারি থাকবে, আর্টারি থাকলে ভেইন থাকবে, তার সাথে লিম্ফ নোড থাকবে, এগুলো তো থাকবে। এছাড়া কিছু ফ্যাট থাকতে পারে, কিছু নার্ভ থাকতে পারে, যেমন লং থোরাসিক নার্ভ, ইন্টারকোস্টো, ব্রাকিয়াল, আর ইনফ্রাক্লাভিকুলার পার্ট অফ দা ব্রাকিয়াল প্লেক্সাস। একটা জায়গার কন্টেন্টে চারটা জিনিসই থাকে ইউজুয়ালি, আর্টারি থাকে, ভেইন থাকে, নার্ভ থাকে, আর লিম্ফ নোড থাকে, এবং এখানে তাই আছে। দেখেন মিলাই, ঠিক আছে? এভাবে মুখস্থ করবেন। আচ্ছা, এক্সিলারি লিম্ফ নোড। আমরা এক্সিলারি লিম্ফ নোডটা খুব ইম্পর্টেন্ট। আমরা ক্লিনিক্যালি কিন্তু যখন আমরা সার্ভাইকাল লিম্ফ নোড যেমন পালপেট করি, এক্সিলারি লিম্ফ নোড কিন্তু আমরা পালপেট করি। এটা পাঁচটা গ্রুপে আছে, তাই না? এই পাঁচটা গ্রুপের নামগুলো অ্যাটলিস্ট পড়ে রাখেন: অ্যান্টেরিয়র গ্রুপ, পোস্টেরিয়র গ্রুপ, ল্যাটারাল গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ, এপিকাম। নামগুলো খুব ইম্পর্টেন্ট। এর সাথে যদি সিচুয়েশনটা একটু দেখে রাখতে পারেন তবে ভালো। তবে আমি বলবো অ্যাটলিস্ট নামগুলো মনে রাখার জন্য। হ্যাঁ, এই যে নামগুলো, অ্যান্টেরিয়র গ্রুপ, তারপরে পোস্টেরিয়র গ্রুপ, নামগুলো ল্যাটারাল গ্রুপ বা ব্রাকিয়াল গ্রুপ, এপিকাল গ্রুপ, সেন্ট্রাল গ্রুপ। আর কোথায় কোথায় সিচুয়েশন এটা পড়ে রাখতে পারলে ভালো, বাট নামগুলো মনে রাখবেন। লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ প্যারেনকাইমা অফ দ্য ফিমেল ব্রেস্ট 75% যাচ্ছে এক্সিলারি নোডেই, 20% হচ্ছে প্যারাস্টার্নাল নোড, আর 5% ইন্টু পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড। ভালো কথা। কিউবিটাল ফসার বাউন্ডারি এবং কন্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাউন্ডারি দেখেন, উপরে বেস থাকতেছে 2 এপিকন্ডাইল, আর মিডিয়ালি থাকতেছে ল্যাটারাল বর্ডার অফ দ্য প্রোনেটর টেরিস, আর ল্যাটারালি থাকতেছে মিডিয়াল বর্ডার অফ দ্য ব্রাকিও রেডিয়ালিস। সহজ জিনিস না? ল্যাটারালি থাকতেছে মিডিয়াল বর্ডার অফ দ্য ব্রাকিও রেডিয়ালিস, আর মিডিয়ালি থাকতেছে ল্যাটারাল বর্ডার অফ দ্য প্রোনেটর টেরিস। বেস তো আছে। আর কন্টেন্ট, অ্যাপেক্স আছে, রূপ আছে, দেখবেন ফ্লোর আছে। আর কন্টেন্ট হচ্ছে কি কি থাকতেছে, নার্ভ থাকবে দুইটা, একটা হচ্ছে মিডিয়ান নার্ভ, একটা হচ্ছে রেডিয়াল। আর থাকবে বাইসেপসের টেন্ডন, আর ব্রাকিয়াল আর্টারি, টার্মিনেশন এন্ড বিগিনিং অফ দা রেডিয়াল আলনার। ভেরি গুড, ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভালো করে এগুলো মনে রাখতে। সাইন্স অফ আর্টেরিয়াল পালসেশন দরকার নেই পড়া। আচ্ছা, এরপরে আসে নার্ভ এন্ড নার্ভ প্লেক্সাস। ঠিক আছে? নার্ভ প্লেক্সাস হাতের মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রাকিয়াল plexus is a nerve plexus which is supplied by the upper limb and is formed by the ventral rami of the lower four cervical nerves, অর্থাৎ C4 থেকে 5, 6, 7, 8 লোয়ার 4, আর হচ্ছে ফার্স্ট থোরাসিক T1, ঠিক আছে? C4 থেকে C8 এবং T1, এই চারটা পাঁচটার যে ভেন্ট্রাল রামাই মিলেই হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সাস, আপার লিম্বে সাপ্লাই দিচ্ছে। এখানে দুইটা ক্লিনিক্যাল কন্ডিশন আগেই দিয়ে রাখছে, যে আপার ট্রাঙ্কের ইনজুরি হলে হয় আর্টস পালসি, আর লোয়ার ট্রাঙ্কের কম্প্রেশন হলে হয় ক্লাম্পিক প্যারালাইসিস। নামটা একটু দেখে রেখে, যেগুলো নাম দিচ্ছে যেহেতু পড়ে রেখে। আচ্ছা, ট্রিক্স টু রিমেম্বার ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে ব্রাকিয়াল প্লেক্সাসের কন্টেন্ট গুলো বা মানে পার্টস গুলো জানাটা কিন্তু আমাদের জরুরি, তাই না? পার্টস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, তাই না? তাহলে রিড থরলি, ডেসক্রাইব কেয়ারফুলি। রুট, তারপরে ট্রাঙ্ক, তারপরে ডিভিশন, তারপরে কর্ড। আমার মনে হয় একটা ব্রাকিয়াল প্লেক্সাসের ছবি আপনাদের সামনে আনলে ভালো হয়। দাঁড়ান, আমি একটা ছবি নিয়ে আসি। ছবি এখানে দিয়ে দিই, মানে ভালো হবে। এই ছবিটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। একটা ছবি নিয়ে আসলাম আর কি আপনাদের জন্য, যদি একটু দেখতে সুবিধা হয় আর কি। হ্যাঁ, ছবিটা একটু দেখেন। আচ্ছা, তাহলে রুট, এই যে দেখেন আমরা ডান পাশে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রুট, তারপরে ট্রাঙ্ক, তারপরে ডিভিশন, তারপরে কর্ড। ওকে, এখন রুটের মধ্যে দেখেন C5, C6 মিলে একটা রুট, C7 এ একটা রুট, C8, T1 মিলে একটা রুট, তিনটা রুট আছে। ট্রাঙ্ক ওইভাবে তিনটা হয়েছে, ঠিক আছে? ডিভিশন গুলো আমরা আলাদাভাবে জানবো কি কি ডিভিশন হয়েছে, তারপরে কর্ড তো আছে। প্রথমে আমরা রুটের ব্রাঞ্চ কি কি আছে সেটা একটু খেয়াল করি। হ্যাঁ, রুট থেকে কি কি ব্রাঞ্চ আসছে, আমরা এটা নিচে নেমে নিয়ে আসি। এই যে, তাহলে রুট থেকে কি কি ব্রাঞ্চ আসছে?
শি লুকস প্রেটি সেক্সি অ্যান্ড রুড, তাহলে শীতে সেরাটাস অ্যান্টেরিয়র, লঙ্গাস কোলাই নার্ভ, ফ্রেনিক নার্ভ, স্ক্লেনি মাসল, আর হচ্ছে নার্ভ টু রম্বয়েডিস। তাহলে রুট থেকে এই নার্ভ গুলো চলে আসে, রুট থেকেই। তাহলে একটু দেখে রাখা ভালো। পিডিএফ এ ইমেজ অ্যাড থাকলে ভালো হবে, একজন লিখেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই। আমি এইখানে যে ইমেজটা আছে এটা আমি অ্যাড করে দিব আপনাদের জন্য, কিন্তু আশা করবো এর পরবর্তী কন্টেন্ট গুলাতে এক্সক্লুসিভ এডুকেশন এটা যারা পিডিএফ তৈরি করে তারা কিছু ছবি অ্যাড করে দিবে, তাহলে সুবিধা হবে। আর অবশ্যই নিটার আপনাদের পাশে রাখতে হবে। এখানে ছবি তো আসলে সব নয়, কারণ আমি যদি এখানেই সব ছবি টবি দিয়ে দিই তাহলে এটাই একটা আপনার বিডি চৌরাশিয়া হয়ে যাবে, তাই না? কিন্তু এটা তো আমাদের কন্টেন্ট, শুধুমাত্র আপনাদের কোন কোন কন্টেন্ট গুলো লাগবে পরীক্ষার জন্য সেটার একটা গাইড দেওয়ার জন্য। সব ছবি যদি এখানে আনা হয় তাহলে এটাই কিন্তু একটা মেন বুক হয়ে যাবে। তো ছবিগুলো চেষ্টা করবেন আপনারা, মানে বিডি চৌরাশিয়া বা যেটাই যে বই পড়েন না কেন নিটার বা গুগল থেকে একটু দেখে নিলেন, যেটা প্রয়োজনীয়। সব ছবি যে লাগবে এমন তাও না, এখন আসলে ছবি দেখার মতো টাইম। আমার কথা হচ্ছে যে রুটের ব্রাঞ্চ গুলো একটু দেখে রাখলাম, সেরাটাস অ্যান্টেরিয়র, লঙ্গাস কোলাই নার্ভ, ফ্রেনিক নার্ভ, স্ক্লেনি মাসল, রম্বয়েডিস, এই নিমোনিক দিয়ে মনে রাখতে পারেন। এরপর আসেন ট্রাঙ্ক থেকে কি কি নার্ভ আসে। ট্রাঙ্ক থেকে সুপার সাবজেক্ট দুইটা নার্ভ আসে, একটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার আর হচ্ছে সাবক্লেভিয়াস। ঠিক আছে, এই যে দেখেন একটা হচ্ছে সাবক্লেভিয়াস, নার্ভ টু সাবক্লেভিয়াস, এই যে একটা নার্ভ দেখা যাচ্ছে, এটা ট্রাঙ্ক থেকে আসতেছে, নার্ভ টু সাবক্লেভিয়াস। আরেকটা এই যে একটা নার্ভ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুপ্রা স্ক্যাপুলার। তাহলে দুইটা নার্ভ, সুপ্রাস্ক্যাপুলার ও সাবক্লেভিয়াস, ব্যাস হয়ে গেল। এরপর আসতেছেন ব্রাঞ্চের কর্ড। হ্যাঁ, কর্ড থেকে কি কি ব্রাঞ্চ আসে? ডিভিশন তো আপার ডিভিশন আর হচ্ছে লোয়ার ডিভিশন, এগুলো তো আছেই, কিন্তু আমরা কর্ডে চলে আসি। কর্ডের কি কি ডিভিশন আছে? প্রথমে আসি ল্যাটারাল কর্ড। এই যে, এটা হচ্ছে ল্যাটারাল কর্ড। এই গাঢ়টা হচ্ছে পোস্টেরিয়র কর্ড, আর এটা হচ্ছে মিডিয়াল কর্ড। ল্যাটারাল কর্ডের নার্ভ গুলো কি কি? লুপ, মিস লুপ। ঠিক আছে, নেমোনিক ল্যাটারাল কর্ড। তাহলে কি কি? একটা বলছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, এই যে দেখেন তৈরি হয়েছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। রুট ভ্যালু গুলো দেখে রাখা ভালো। ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, তারপরে আসতেছে মাসকুলো কিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, মাসকুলো কিউটিনিয়াস নার্ভ, ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ। এই যে, তাহলে এইটা কি নার্ভ? তাহলে এইটা হচ্ছে আপনার ল্যাটারাল রুট অফ দা, এটা তো মিডিয়ান নার্ভ, তাই না? তাহলে মিডিয়ান নার্ভের তো দুইটা রুট থাকবে, একটা ল্যাটারাল রুট আর একটা হচ্ছে মিডিয়ান রুট। ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ, তাহলে একটা হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, একটা হচ্ছে মাস্কুলোকিডিনাস নার্ভ, আর একটা হচ্ছে ল্যাটারাল রুট অফ দা মিডিয়ান নার্ভ। এই তিনটা নার্ভ হচ্ছে আমাদের ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ। এরপরে নিশ্চয়ই আমরা জানবো যে মিডিয়াল কর্ডের কি কি ব্রাঞ্চ আছে। মিডিয়াল কর্ড, মিডিয়াল কর্ডে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ, 4 MU। তাহলে 4M নিশ্চয়ই মিডিয়াল দিয়েই নাম। তাহলে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ ছিল, এটার অল্টারনেট কি হতে পারে? মিডিয়াল পেক্টোরাল নার্ভ। এই যে মিডিয়াল পেক্টোরাল নার্ভ চলে আসছে। ঠিক আছে, তারপরে আপনার মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনিয়াস, এই যে এই নার্ভটা দেখতে পাচ্ছেন, মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ আর্ম। তাহলে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, এই যে মিডিয়াল পেক্টোরাল নার্ভ একটা গেল, এই যে এইটা গেল মিডিয়াল পেক্টোরাল নার্ভ, এটা ছিল ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। দুইটা নার্ভ মিলেই কিন্তু পেক্টোরাল নার্ভ তৈরি হয়েছে। তাহলে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ আর্ম, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ ফোর আর্ম, আলনার নার্ভ, মিডিয়ান রুট অফ দা মিডিয়ান নার্ভ। ঠিক আছে, তাহলে দেখেন পাঁচটা নার্ভ তৈরি হচ্ছে আমাদের মিডিয়াল কর্ড থেকে। নামগুলো এখানে দেখে দেখে মুখস্থ রাখবেন। ঠিক আছে, আর পোস্টেরিয়র কর্ডে আমাদের নেমোনিক হচ্ছে আলনার। আলনার দিয়েই আপনি নামগুলো মনে রাখতে পারবেন। পোস্টেরিয়র কর্ড, তাহলে পোস্টেরিয়র কর্ডের একটা নার্ভ হচ্ছে আপার সাব স্ক্যাপুলার নার্ভ। পোস্টেরিয়র কর্ডে একটা নার্ভ হচ্ছে এই যে ছোট্ট একটা নার্ভ দেখতে পাচ্ছেন, আপার সাব স্ক্যাপুলার নার্ভ। তারপরে লোয়ার সাব স্ক্যাপুলার নার্ভ, তারপরে যে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। এই যে এটা হচ্ছে আপার সাব স্ক্যাপুলার, এটা হচ্ছে লোয়ার সাব স্ক্যাপুলার, আর মাঝখানেটা হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি। আর এই যে চলে আসতেছে কোনা দিয়ে বাইরে গেছে, এটা এক্সিলারি নার্ভ, আর মোটাটা হচ্ছে রেডিয়াল নার্ভ। ঠিক আছে, তাহলে পাঁচটা নার্ভ আলনার, আপার সাবস্ক্যাপুলার, লোয়ার সাবস্ক্যাপুলার, নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, এক্সিলারি নার্ভ, আর হচ্ছে রেডিয়াল। তাহলে আলনার দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, সো এই যে ইম্পর্টেন্ট জিনিসগুলা, রুট ভ্যালু মনে না রাখলেও চলবে, অত বেশি দরকার নেই রুট ভ্যালু গুলো। অ্যাটলিস্ট কিছু কিছু রুট ভ্যালু মনে রাখবেন, যেমন এক্সিলারি নার্ভের রুট ভ্যালু, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, অ্যাটলিস্ট এইগুলো রুট ভ্যালু গুলো আমার মনে হয় মনে রাখা উচিত। বাকিগুলো আপনি অ্যাটলিস্ট ওই নামগুলো মনে রাখবেন, যে কোন কর্ডের কি ব্রাঞ্চ, ব্রাঞ্চেস অফ দ্য পোস্টেরিয়র কর্ড, ব্রাঞ্চেস অফ দ্য মিডিয়াল কর্ড,
ল্যাটারাল কর্ড, এই সবগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আর আলাদা করে দাগালাম না, আশা করি আপনারা পড়ে নেবেন, এটা দেখে দেখে ছবি দেখে নেবেন। কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি আছে। উইঙ্গিং অফ দ্য স্ক্যাপুলা কেন হচ্ছে, মিডিয়াল বর্ডার অফ দ্য, কারণ প্যারালাইসিস অফ দ্য সেরাটাস অ্যান্টেরিয়র কি কারণে হচ্ছে সেটাই খালি মনে রাখবেন, বেশি কিছু না। রিজ ড্রপ কেন হচ্ছে, ড্যামেজ অফ দ্য রেডিয়াল নার্ভ, কথা শেষ, আর কোনো কথা। মিডিয়াল নার্ভ কম্প্রেশন হয়ে কি হচ্ছে, কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেল সিনড্রোমে কি হচ্ছে সেটা একটু দেখে নিন, যে আপনার লস অফ কিউটিনিয়াস সেন্সেশন সাপ্লাইং দ্য ল্যাটারাল 3.5 ডিজিট। ব্যাস। কি কি কারণে হইতে পারে, মিক্সেডেমা, টেনোসাইনোভাইটিস, রিটেনশন অফ ফ্লুইড, প্রেগন্যান্সিতে হইতে পারে, অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য রিস্ট, কন্ডিশন কি কন্ডিশনে হয় একটু দেখে রাখা। স্ট্রাকচার পাসিং থ্রু দিস টানেল, তাহলে কার্পাল টানেল দিয়ে কি কি আসে, একটা তো মিডিয়ান নার্ভ আসেই, আর কিছু টেন্ডন আসে, নামগুলো দেখে রাখবেন। ক্ল হ্যান্ড কেন হচ্ছে, আলনার নার্ভ ইনজুরির কারণে ক্ল হ্যান্ড হচ্ছে, দেখে রাখা ভালো, কি কারণে ক্ল হ্যান্ড হইতে পারে। শর্ট মাসল অফ হ্যান্ড উইথ দেয়ার নার্ভ সাপ্লাই, ইম্পর্টেন্ট। ঠিক আছে, থিনার মাসল, অ্যাটলিস্ট নামগুলো মনে রাখতে হবে। থিনার মাসল কি, অ্যাবডাক্টর পলিসিস ব্রেভিস, ফ্লেক্সর পলিসিস ব্রেভিস, অপোনেন্স পলিসিস, অ্যাডাক্টর পলিসিস, অল আর সাপ্লাইড বাই মিডিয়ান নার্ভ এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস, এইটা খালি আলনার নার্ভ দিয়ে যায়, বাকি সবগুলো কিন্তু মিডিয়ান নার্ভ দিয়ে, এভাবে মনে রাখতে হবে। আবার হাইপোথিনার, সবাই কিন্তু আলনার নার্ভ দিয়ে, সবাই আলনার নার্ভ দিয়ে হাইপোথিনার, হ্যাঁ, পামারিস ব্রেভিস, অ্যাডাক্টর পলিসি, ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ডিজিটি মিনিমি, অপোনেন্স ডিজিটি মিনিমি, হাইপোথিনার সবাই আলনার, এইগুলো মনে রাখতে। লাম্ব্রিকালস আছে 4টা, ফার্স্ট এন্ড সেকেন্ড লাম্ব্রিকালস আলনা মিডিয়ান নার্ভ সাপ্লাই দিচ্ছে, থার্ড এন্ড ফোর্থ দিচ্ছে আলনা সাপ্লাই, ব্যাস শেষ, আর দরকার নেই এখান থেকে, আর দরকার। সুপারফিশিয়াল মাসল, এগুলো পরীক্ষায় আসে না, ডিপ মাসল হাবি জাবি, এগুলো বাদ। হ্যাঁ, পড়তে চাইলে আপনি পড়তে পারেন, বাট এগুলো আমি আপনাদেরকে পড়তে বলবো না, এগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো দরকার নেই, বাদ। যারা পারেন রিডিং দিয়ে রাখতে পারেন, দরকার নেই। রোটেটর কাপটা ইম্পর্টেন্ট, রোটেটর কাপটা ইম্পর্টেন্ট, আমরা প্রথমেই বলছিলাম কি কি মাসল আছে রোটেটর কাপে, সাব স্ক্যাপুলারি, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, টেরিস মাইনর। টাইপস অফ দ্য জয়েন্টস অফ দ্য আপার লিম্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ দ্য জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, এগুলো সবই সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু ভ্যারাইটি গুলা কি এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, শোল্ডার জয়েন্ট যেমন বল এন্ড সকেট, এলবো জয়েন্ট হিঞ্জ, সুপিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট পিভট, মিডিল রেডিয়াল নার্ভ জয়েন্ট সিন্ডেসমোসিস, ইনফেরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট পিভট, তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিটস জয়েন্ট হচ্ছে এলিপসয়েড, কার্পো মেটাকার্পাল, হ্যাঁ, স্যাডল ভ্যারাইটি, নামগুলো কিন্তু মনে রাখতে হবে, ভ্যারাইটি গুলো মনে রাখতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, ব্যাস, তাহলে এতটুকু পড়লেই এনাফ। তাহলে হচ্ছে আপনার মোটামুটি এই গেল হচ্ছে আপনার কি বলে সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে এতটুকু পড়লেই এনাফ হবে, আপনার আর দরকার নেই। এরপরে আমরা চলে আসি একটু হিস্টোলজিতে। হ্যাঁ, হিস্টোলজি আমরা পড়বো, হিস্টোলজির মধ্যে আমাদের কি কি জিনিস ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, খুব সিম্পল জিনিস, সোজা জিনিস। হ্যাঁ, এই এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসল টিস্যু, এগুলো আপনাদের নার্ভাস টিস্যু, এগুলো বেসিক টিস্যু গুলোর নাম তো আমরা অনেক আগে থেকেই জানি, ইন্টারমিডিয়েট লেভেল থেকেই জানি, আমরা অ্যানাটমিতে পড়েছিও। সেই জিনিসগুলো আর একটু রিক্যাপিচুলেট করা, একটু ডিটেলস পড়া, এমন কঠিন কিছু না, পারবেন আপনারা। জাস্ট দাগিয়ে দিব, আপনারা একটু সময় অনুযায়ী, যেটা সময় অনুযায়ী পড়ে যাবেন। আমি বলবো প্রতিদিন 3 ঘন্টা সময় রাখেন, নন ক্যাডার পরীক্ষার সামনে প্রতিদিন 3 ঘন্টা সময় রাখেন, 3 ঘন্টা একটু পড়েন, তাহলেই হবে। একটানা না পড়তে পারেন, ভাগ ভাগ করে পড়েন। মনে করেন কারোর চাকরি টাকরি থাকতে পারে, সকালে ডিউটি থাকতে পারে, সেটা বাদ দিলাম, তাহলে ইফতারের আগে 1 ঘন্টা পড়েন যে কোনো সময়, আর ইফতারের পরে অনেকে খুব ফ্যাটিক থাকে, নামাজ থাকে, সে সময় আপনি 2 ঘন্টা পড়েন। ঠিক আছে, এভাবে ভাগ করে পড়েন, রোজার মধ্যে পড়াটা অনেক কষ্ট, আমি নিজেও জানি। সো এই জন্য আপনি অ্যাটলিস্ট 3 ঘন্টা ধরে প্রতিদিন পড়েন, দেখবেন যে একটা ভালো আউটপুট তৈরি হবে, পড়াশোনায় গিয়ার তৈরি হবে। আর যাদের রেসিডেন্সি কোর্সে আছেন বা এফসিপিএস কোর্সে আছেন, তাদের কিন্তু অনেক কিছুই পড়া আছে, তাদের জন্য কিন্তু কঠিন কিছু না, একটু দেখলেই হবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম একটু দিলেই হবে, প্রতিদিন না দিলেও একদিন পর পর দিলেও হবে। কঠিন কিছু না, হ্যাঁ, দিবেন, টাইম দিবেন। অনলি মেডিকেল পার 3 আওয়ার্স, আমি আসলে মেডিকেল নন মেডিকেল বলি নাই, প্রতিদিনের কথা বলেছি। এখন ধরেন আমি আজকে মেডিকেল পার্টই তো পড়াচ্ছি, তাই না? এই নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আপনি তো নিশ্চয়ই আজকের কন্টেন্টটাই পড়বেন, তাই না? আবার যখন আমরা জেনারেল কন্টেন্ট পড়াবো, বাংলা, ইংরেজি,
তারপরে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিজ্ঞান, তখন আপনি ওই ওই কন্টেন্টটা পড়বেন, তাই না? যখন যেটা পড়াবো, যেদিনকার পড়া সেদিনকার পড়াটা পড়ে ফেললেই কিন্তু হয়ে যাচ্ছে। ধরেন আজকে এটা পড়াবো, হয়তো নেক্সট ক্লাসটা আপনার 2 দিন পরে, তাহলে 2 দিন, এই 3 দিন, আজকে তো আর পড়া হবে না, তাহলে আগামী 2 দিন 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা ধরে যদি আপনি আজকের কন্টেন্টটা পড়েন, এর থেকে বেশি কি লাগে বলেন? এই কন্টেন্টটা কিন্তু পড়া হয়ে গেল। এই হচ্ছে কথা। শুধু মেডিকেল নন মেডিকেল বলে বলি নাই, আমি যেই কন্টেন্ট আপনি ক্লাস করছেন সেই কন্টেন্টের পড়াটা নেক্সট দিন 3 ঘন্টা পড়বেন, কথা হচ্ছে সেটা। আর যদি মনে করেন যে না, 3 ঘন্টা পড়ে আমার আগে পড়া শেষ, তাহলে আপনি আগায় যান, আপনি অন্য কন্টেন্ট পড়েন, আপনাদেরকে তো পিডিএফ দিয়েই দেওয়া হচ্ছে, তাহলে আপনি অন্য কন্টেন্টটা একটু দেখে নেন, বা পেছনের কন্টেন্টটা যদি কোনো কিছু গ্যাপ থাকে সেটা একটু পড়েন বা রিভিশন দেন। সো দ্যাটস ইট, আপ টু ইউ। সো আমার কথা হচ্ছে যে নন ক্যাডার ভর্তি পরীক্ষা, সরি, ভর্তি পরীক্ষা কেন বলতেছি, মানে নন ক্যাডার নিয়োগ পরীক্ষা, এটা সামনে আসছে। এটার জন্য প্রিপারেশন যারা নিচ্ছেন তাদেরকে তো অবশ্যই আমি বলবো ধন্যবাদ যে তারা আপনারা এটার গুরুত্ব বুঝতে পারছেন। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক ফ্রেন্ডই আপনারা কিন্তু এই জিনিসটা নিয়ে কনসার্ন না, বা এখনো পর্যন্ত ফ্ল্যাকচুয়েটিং, যে আসলে পড়বো কি পড়বো না, কোচিং করার দরকার আছে কি নাই, তাদেরকেও আপনারা গাইড করতে পারেন, যে আপনাদের এক্সপেরিয়েন্স, যে এই ক্লাসগুলোতে কতটুকু কন্টেন্ট পড়ানো হচ্ছে, কিভাবে আমরা পড়ানোর চেষ্টা করতেছি, হ্যাঁ, কোন কোন কন্টেন্ট গুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনাদেরকে পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হচ্ছে, একটু শেয়ার করলে আই হোপ তাদেরও একটু আগ্রহ হবে, তারাও ইন্টারেস্টেড হবে টু জয়েন আওয়ার সেশন। আর হচ্ছে কি বলে, ভর্তি কিন্তু সবসময় চলছে। আপনাদের পিএস যারা পরবর্তীতে ভর্তি হবে তাদেরকে নিয়েও কিন্তু অন্য ব্যাচ রানিং করা হবে, এবং তারা পরবর্তী আপনাদের যে কন্টেন্ট থেকে ক্লাস শুরু হবে সেটাও তারা একসাথে রান করবে। আপনাদের যে এক্সট্রা ক্লাস আপনারা যারা আগে করে ফেলেছেন সেটা যারা তারা পায়নি, তাদেরকেও মাঝখানে ওই ক্লাসগুলো এক্সট্রা করে দিয়ে দেবে। সো কোনো ক্লাসই আসলে কারোরই গ্যাপ যাবে না, ঠিক আছে? সো আপনারা যারা ইন্টারেস্টেড, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড তাদেরকে আমি, ফ্রেন্ডস বলেন বা পরিচিত বলেন, হোয়াট এভার, তাদেরকেও আপনারা বলতে পারেন যে এই কোর্সে জয়েন করার জন্য। আচ্ছা, তাহলে আসায় আমরা এপিথেলিয়াল টিস্যুর ডেভেলপমেন্ট নিয়ে তেমন কিছু বলার নেই। আর ডেভেলপ ফ্রম অল থ্রি এমব্রায়োনিক জার্ম টিস্যুস, এক্টোডার্মাল অরিজিন, এন্ডোডার্মাল অরিজিন, মেসোডার্মাল, সবকিছুতেই থাকে মোটামুটি। একটু দেখে রাখা ভালো যে মানে কোন কোন অরিজিন গুলো, এপিথেলিয়াম গুলো কোন জায়গা থেকে আসে। যদিও আমরা ডেভেলপমেন্ট যখন আমরা একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম ডেরিভেটিভস গুলো যখন দেখবো তখনও আমরা দেখবো সেগুলা, বাট একটু আগে থেকে দেখে নিলাম। যেমন স্কিন, মাউথ, নোজ, সাইনাস, টার্মিনাল পার্ট অফ দ্য মেইন ইউরেথ্রা, আউটার সার্ফেস অফ দ্য ল্যাবিয়া মেজোরা, হোল ল্যাবিয়া মেজোরা, এগুলো আসে হচ্ছে মূলত একটোডার্ম থেকে। আবার রেসপিরেটরি ট্রাক্ট, ডাইজেস্টিভ ট্রাক্ট, গ্ল্যান্ডস, এগুলো আসে হচ্ছে এন্ডোডার্ম থেকে। আবার লাইনিং অফ দা ইউরিনারি জেনিটাল ট্রাক্ট এন্ড ব্লাড ভেসেল, এগুলো আসে হচ্ছে মেসোডার্ম থেকে। তাহলে এইগুলো একটু ডিস্টিংশনটা প্রথমে আমরা জেনে নিলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু, এটা আমরা মোটামুটি সবাই জানি যে এটা ফর্ম অ্যান্ড টাইম, এখানে সেল বেশি থাকে, আমাদের ম্যাট্রিক্স কম থাকে। হ্যাঁ, তাহলে বেশিরভাগই হচ্ছে মাল্টিপল লেয়ার অফ সেল, যেটা একটা কানেকটিভ টিস্যু বেসমেন্টের উপরে দাঁড়ায় থাকে। আর বিভিন্ন ধরনের সেল থাকতে পারে, একদম লোয়ার স্কোয়ামাস থেকে শুরু করে হাই কলামনার পর্যন্ত। একটা ডিস্টিংক্ট নিউক্লি থাকে, ডিস্টিংক্ট শেপ, নার্ভ সাপ্লাই থাকে। আর epithelial cells are usually avascular and gets nutrition from the underlying capillary bed. ব্যাস, এগুলো আমরা একটু দেখে রাখি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ফাংশন অফ epithelial সেল, যা যা আছে আপনার, কেউ অ্যাবজর্পশন করবে, কেউ সেক্রেশন করবে, সেটা যদি গ্ল্যান্ড হয়, কেউ সেন্সেশনের সাপ্লাই দিবে, কেউ কন্ট্রাক্টিলিটি দিবে, কেউ ওয়াটার লস প্রিভেন্ট করবে, কেউ লুব্রিকেশন করবে, অনেক 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 সাপ্লাই থাকতে পারে, একটু দেখে রাখবে। ঠিক আছে, এখানে মুখস্থ করার কিছু নেই, রিডিং দিয়ে রাখবে। আসল পড়াটা শুরু হবে ক্লাসিফিকেশন থেকে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষার প্রশ্ন। পরীক্ষার প্রশ্ন আসলে এইটাই, সব ফাংশন, হাবি জাবি, এইসব ক্যারেক্টারিস্টিক, এগুলো কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে এইটা, যে আপনার ক্লাসিফিকেশনটা কোনটা সিম্পল কলামনার, কোনটা সিম্পল কিউবয়েডাল, কোনটা সিম্পল স্কোয়ামাস, কোনটা সিউডো স্ট্রাটিফাইড, কোনটা ট্রানজিশনাল, কোনটা নন কেরাটিনাইজ, কোনটা কেরাটিনাইজ। এই হচ্ছে আপনার পরীক্ষার কোশ্চেন। মাথা নষ্ট, তাহলে তারপরও পড়তে হবে, কিছু করার নাই। যেমন বলছে যে নাম্বার অফ সেল লেয়ারে এক লাইন হলে সিম্পল, বেশি হলে স্ট্রাটিফাইড। এছাড়াও দুইটা ডিস্টিংক্ট টাইপ আছে, সিউডো স্ট্রাটিফাইড, দেখলে মনে হয় অনেকগুলো লেয়ার, কিন্তু আসলে একটা লেয়ার, বিভিন্ন ধরনের হাইট ডিফারেন্সের কারণে এটা হচ্ছে। আর ট্রানজিশন আরেক ধরনের লেয়ার আছে। বেসড অন শেপ, তো 3 রকম আমরা বলে দিছি। স্ট্রাটিফাইড এপিথেলিয়াও আবার শেপের উপর ডিপেন্ড করে 4 ধরনের আছে, একটু দেখে রাখতে হবে। এখন আমাদের কথা হচ্ছে পরীক্ষা কোশ্চেন, যেমন সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় থাকে, এভাবেও যেমন প্রশ্ন হতে পারে।
আবার দিয়েই দিল যে লাইনিং অফ দ্য অ্যালভিওলাই, এটা কোন ধরনের এপিথেলিয়াম, তখন আপনার এপিথেলিয়ামের টাইপস গুলো অপশন আছে। আবার এভাবে অপশন থাকতে পারে হুইচ অফ দ্য ফলোইং ইজ লাইন বাই সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, চারটা লাইনিং এর অপশন থাকবে, যে কোনো একটা অপশন, তো এগুলো পড়ে ফেলতে হবে। তাহলে দেখেন অ্যালভিওলাই লাইনিং, বডি ক্যাভিটি যেমন প্লুরা, পেরিকার্ডিয়াম, পেরিটোনিয়াম, এগুলো লাইনিং, এগুলো হার্টের লাইনিং মানে পেরিকার্ডিয়াম, ব্লাড ভেসেল মানে এন্ডোথেলিয়াম, ইনার এয়ার, মিডিল এয়ার, এগুলো লাইনিং হচ্ছে সিম্পল স্কোয়ামাস বা মাসলেপসিল। সিম্পল কিউবয়েডাল, সিম্পল কিউবয়েডালের মধ্যে ওভারি নামটা গুরুত্বপূর্ণ, থাইরয়েড ফলিকল, প্রক্সিমাল ডিস্টাল কনভলিউটেড টিউবুল, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, পিগমেন্ট লেয়ার অফ দ্য রেটিনা, প্যানক্রিয়াস, স্যালিভারি গ্ল্যান্ডের লাইনিং, নামগুলো পড়লেন। কলামনার নামটা কিন্তু সহজ, কলামনারের মধ্যে সিম্পল কলামনার আছে, গল ব্লাডার, লার্জ ডাক্ট, আবার সিলিয়েটেড কলামনার আছে, সিম্পল, এটা নন সিলিয়েটেড কলামনার, আর হচ্ছে সিলিয়েটেড কলামনার। সিলিয়েটেড কলামনার সেখানে থাকবে যেখানে কিছুটা ট্রান্সপোর্ট বা প্যাসেজ অফ মানে কিছু জিনিস প্যাসেজের দরকার হয়, যেমন ইউটেরাস, ওভিডাক্টস মানে ওভারিয়ান ডাক্ট, হ্যাঁ, এগুলোতে আপনার স্পার্ম বলেন, ওভাম বলেন, এগুলো মানে প্যাসেজের দরকার, এই জন্য সিলিয়া থাকে। ডাক্টুলি ইফারেন্স অফ দ্য টেস্টিস, এখানেও আপনার ট্রান্সপোর্টের দরকার হয়। স্মল ব্রঙ্কাই অফ দ্য লাংস, প্যারানেজাল সাইনাস, এখানেও কিন্তু ট্রান্সপোর্টের দরকার হয় বাতাসের। ভেন্ট্রিকলস অফ দ্য ব্রেন, এখানেও পানি থাকে, সিএসএফ থাকে। সেন্ট্রাল ক্যানেল অফ দ্য, মানে যেই সমস্ত জায়গায় একটু চলাচল, ট্রান্সপোর্ট, প্যাসেজ অফ ফ্লুইড বলেন, অথবা কোনো স্পার্ম অথবা ওভাম অথবা বাতাস অথবা ধুলাবালি, এগুলো ট্রান্সপোর্ট হয়, সেগুলোতে সিলিয়া থাকে। আবার সিম্পল কলামনার এপিথেলিয়ামের সাথে যদি মাইক্রোভিলাই, এটাও পাওয়া যেতে পারে, স্মল ইন্টেস্টাইন, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এই সমস্ত জায়গায়। সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম, এটার হচ্ছে কি কি আছে? Pseudostratified epithelium distribution. Pseudostratified columnar epithelium is found in the lining of, দেখেন pseudostratified columnar epithelium কোথায় কোথায় পাওয়া যায়? মেল ইউরেথ্রা, এপিডিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স, লার্জ এক্সক্রিটরি ডাক্টস অফ দ্য গ্ল্যান্ডস। তাহলে এই জায়গাগুলোতে pseudostratified columnar epithelium পাওয়া যাচ্ছে। আর pseudostratified ciliated columnar epithelium, দেখেন এখানে কিন্তু পার্থক্য আছে, একটা হচ্ছে pseudostratified columnar আর আরেকটা হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলাম, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা জিনিস মনে রাখবেন, সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড কলামনার ইউজুয়ালি রেসপিরেটরি ট্র্যাক্ট, টিম্প্যানিক ক্যাভিটি আর ল্যাক্রিমাল, এই জায়গাগুলোতে থাকে হচ্ছে সিউডো স্ট্রাটিফাইড সিলিয়েটেড, এখানে সিলিয়ার দরকার হয়। আর ইউরেথ্রা, এপিডিডাইমিস, ডাক্টাস ডিফারেন্স, এই জায়গাগুলোতে কিন্তু সিলিয়ার দরকার নাই, এখানে শুধু সিউডো স্ট্রাটিফাইড কলাম, এগুলো একটু দেখে রাখা ভালো। স্ট্রাটিফাইড স্কোয়ামাস, এইটা আবার দুই ভাগে ভাগ করেছে, একটা নন কেরাটিনাইজড আর একটা হচ্ছে কেরাটিনাইজড। এটা আমরা কেরাটিনাইজড তো জানি স্কিন, এটা নিয়ে কিছু বলার নাই, কিন্তু আপনার নন কেরাটিনাইজড কোথা থাকে? মিউকাস, যেমন মুখের মানে যেগুলো অরিফিস আছে, মাউথ, ইসোফেগাস, ল্যারিংস, অ্যানাল ক্যানেল, ভ্যাজাইনা, অরিফিস গুলোর মুখে মুখে নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড থাকে। স্ট্রাটিফাইড কিউবার্ড এপিথেলিয়াম থাকে হচ্ছে আপনার ওভারিয়ান ফলিকল এবং সোয়েট গ্ল্যান্ড, ইম্পর্টেন্ট মুখস্থ রাখবেন। আর ট্রানজিশনাল এপিথেলিয়াম গুরুত্বপূর্ণ, ইউরেটার ইউরিনারি ব্লাডার, রেনাল ক্যালিক্স, আপার পার্ট অফ দা ইউরেথ্রা, মানে ইউরিনারি ট্র্যাক্টে মূলত ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে। ক্লাসিফিকেশন অফ দা ইন্টারসেলুলার অ্যাডেশন ইন ইন্টারসেলুলার জাংশনস, কমিউনিকেটিং জাংশন, গ্যাপ জাংশন, অ্যাডারিং জাংশন আর ইমপারমিয়েবল জাংশন, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কথা, অনেক সময় আমাদের পড়া হয় না। আমি বলবো অত বেশি ইম্পর্টেন্ট না, এত কঠিন কোয়েশ্চেন করবে না গ্যাপ জাংশন দিয়ে, তারপরেও আমরা একটু দেখে রাখবো। হ্যাঁ, গ্যাপ জাংশন দিয়ে কমিউনিকেটিং করে, জোনা অক্লুডেন্স দিয়ে বা টাইট জাংশন দিয়ে কিছুই যায় না, আর এগুলো দিয়ে কিছু যেতে পারে। এই জাস্ট নামগুলো একটু দেখে রাখ, খুব একটা ইম্পর্টেন্ট না। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু ক্যারেক্টারিস্টিক্সটা একটু দেখে রাখবেন। কি কি ক্যারেক্টারিস্টিক্স? এপিথেলিয়াল টিস্যুতে সেল বেশি ছিল, ম্যাট্রিক্স কম ছিল, আর কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্সটাই বেশি, সেল কম। ওকে, আচ্ছা। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই সবই থাকে, মেসোডার্মাল অরিজিন। আচ্ছা, ক্লাসিফিকেশন অ্যাডাল্ট, ক্লাসিফিকেশনটাই কিন্তু ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষার কোশ্চেন। পরীক্ষার কোশ্চেন
আসলে ক্লাসিফিকেশন। ওকে, কানেকটিভ টিস্যু প্রপার, লুজ, ডেন্স। আর স্পেশাল হচ্ছে অ্যাডিপোজ টিস্যু, ইলাস্টিক, হিমোপোয়েটিক। নামগুলো দেখলেন, মিউকাস, সাপোর্টেড কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, বোন, এমব্রায়োনিক, মেসেনকাইম, মিউকাস, কিছু কিছু নাম দিছে আর কি। সেলস অফ দ্য কানেকটিভ টিস্যু, ফিক্সড সেল আর হচ্ছে ওয়ান্ডারিং সেল, এই নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট আর দ্য ফিক্সড সেল অফ দ্য কানেকটিভ টিস্যু? ঠিক আছে, ফাইব্রোব্লাস্ট, অ্যাডিপোজ টিস্যু, পেরিসাইট, পাফার সেল, পিগমেন্টস, এটা ফিক্সড। আর ট্রানজিয়েন্ট বা ওয়ান্ডারিং সেল, এগুলো কি কি? এগুলো সময় সময় না, প্লাজমা সেল, ম্যাক্রোফেজ, লিউকোসাইটস, এগুলো। ওকে, আচ্ছা। এরপরে আসলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মধ্যে গ্রাউন্ড সাবস্টেন্স, গ্লাইকোসামিনোগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স, মাল্টি অ্যাডিসিভ গ্লাইকোপ্রোটিন, আর কিছু ফাইবার আছে। এই তো গেল। Matrix গেল। টিস্যু ফ্লুইড ইনটু হুইচ দ্য এলিমেন্টস আর বাথড। ফাংশনস অফ দ্য কানেকটিভ টিস্যু অত দরকার নাই। স্টোরেজ, ডিফেন্স, রিপেয়ার, নামগুলো একটু দেখে রাখ। হ্যাঁ, এটা যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক তৈরি করে, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। আর ইম্পর্টেন্ট কাজের মধ্যে আপনার এই যে স্টোরেজ করে, ডিফেন্স করে, রিপেয়ার করে, রিজেনারেশন, নামগুলো দেখে রাখলাম। আচ্ছা, ফাংশনস অফ দ্য কানেকটিভ টিস্যু সেল, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটা স্পেসিফিক ভাবে পড়ে রাখবেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে কিন্তু। হ্যাঁ, ফাইব্রোব্লাস্টের কাজ কি, প্লাজমা সেলের কাজ কি, ইউসিনোফিল, নিউট্রোফিল, এগুলোর কাজ তো আমরা পাই। এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বললাম ফাংশনস অফ দ্য কানেক্টিভ টিস্যু সেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিস্ট্রিবিউশন এন্ড মেইন ফাংশন অফ দ্য সেলস অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট সিস্টেম, এটা একটু দেখে রাখেন। আমি বলবো এটা যদিও হেমাটোলজির পার্ট, তারপরেও একটু দেখে রাখা ভালো। এই যে মনোসাইট কোথায় থাকে, ব্লাডে থাকে, ম্যাক্রোফেজ কোথা থেকে আসে, গাপ্পার সেল, মাইক্রোগ্লিয়া, সবই তো ম্যাক্রোফেজ। অ্যাডিপোজ টিস্যু জানি আমরা, এ তো দরকার নেই, অ্যাডিপোজ টিস্যুর হাবি জাবি বাদ দেন। কানেকটিভ টিস্যু ফাইবার, কোলাজেন, রেটিকুলার, ইলাস্টিক, তিন ধরনের কানেকটিভ টিস্যু ফাইবার আছে, দেখে রাখলাম। অনেক টাইপের কোলাজেন আছে, এখানে তিনটা টাইপের কোলাজেন দিছে, এগুলো একটু পড়ে রাখেন। টাইপ 4 কোলাজেন তো এটা সবাই আমরা জানি, টাইপ 1 2 3 তো মুখস্থ রাখবে না, টাইপ 4 হচ্ছে বেসমেন্ট মেমব্রেনে থাকে, এটা আমরা মুখস্থ এমনি আছে। আরো অনেক টাইপের কোলাজেন ফাইবার আছে, কিন্তু এগুলো কয়েকটা মনে রাখলেই হবে। গ্রাউন্ড সাবস্টেন্স এর মধ্যে আপনার কি কি আছে? গ্লাইকোসামিনোগ্লাইকেন, প্রোটিওগ্লাইকেন, আর মাল্টি অ্যাডিসিভ গ্লাইকোপ্রোটিন। তাহলে নামগুলো একটু দেখে রাখা ভালো, কি কি আছে না আছে। ওকে, এখান থেকে আমি আর আসবো না। কার্টিলেজ, বোন, জয়েন্টস, মাসল, টেন্ডন। আচ্ছা, প্রথমে আসেন ডিস্ট্রিবিউশন অফ কার্টিলেজ, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা আমি বলবো 100% ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। হাইলেন কার্টিলেজ কোথায় থাকে, ইলাস্টিক কোথায় থাকে, ফাইব্রো কার্টিলেজ কোথায় থাকে। ইলাস্টিক কার্টিলেজ তো আমরা জানি 3E, তাই না? একটা হচ্ছে অরিকল অফ অডিটরি টিউব, একটা হচ্ছে এপিগ্লটিস, আর এটা হচ্ছে ল্যারিংস এর কিউনিফর্ম এন্ড কর্নিকুলেট কার্টিলেজ, ঠিক আছে, আর অরিকল। তাহলে এ, ই, সি। তাহলে এ তে অরিকল অডিটরি টিউব, ই তে এপিগ্লটিস, আর হচ্ছে কিউনিফর্ম কর্নিকুলেট কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ কোথায় কোথায় আছে একটু দেখে রাখবেন। কম্পোজিশন অফ বোন, কম্পোজিশন অফ বোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। কম্পোজিশন অফ বোন, বোন কনসিস্ট অফ সেলস and intercellular bone matrix. Bone cells, osteocytes, osteoblast, osteoclast. আর bone matrix has organic and inorganic components. তাহলে বোন সেলের কি কি আছে নামগুলো দেখে রাখলাম। বোন ম্যাট্রিক্স এর মধ্যে অর্গানিক কম্পোনেন্টের মধ্যে আছে টাইপ 1 কোলাজেন, আর গ্রাউন্ড সাবস্টেন্স এর মধ্যে এই যে নামগুলো পড়লাম, গ্লাইকোসামিনোগ্লাইকেন, কন্ড্রয়টিন সালফেট, কেরাটন সালফেট, আর হচ্ছে ইনঅর্গানিক কন্টেন্টস এর মধ্যে ক্যালসিয়াম হাবিজাবি অনেক কিছু আছে। নামগুলো একটু দেখে রাখ। হ্যাঁ, এই এই নামগুলো একটু দেখে রাখবেন, বোন সেল, বোন ম্যাট্রিক্স, অর্গানিক, ইনঅর্গানিক, পার্সেন্টেজ সহ মুখস্থ রাখবেন। এই, তাহলে এইটা একটা গেল ইম্পর্টেন্ট। আর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এখানে আপনার কিছু পার্থক্য থাকবে, যেমন লং বোন, লং বোনের মধ্যে আছে টিপিক্যাল লং বোন, মিনিয়েচার লং বোন, মডিফাইড লং বোন। তাহলে এখানে নামগুলো মুখস্থ রাখবেন। শর্ট বোনের নামগুলা, ফ্ল্যাট বোন, নিউমেটিক বোন, ইরেগুলার বোন, সিসাময়েড বোন, এক্সেসরি বোন, নামগুলো মুখস্থ রাখবেন। প্রত্যেকটার উদাহরণগুলো আপনাদের মনে রাখতে হবে, কষ্ট করে, কিছু করার নাই, তাই না? প্যাটেলা ভিসি বোন, সিসাময়েড বোন, এটা আমরা অনেক আগে ইন্টারমিডিয়েটেও পড়ছি, তাই না? তাহলে আবার ইরেগুলার, বাতাস থাকে ম্যাক্সিলা স্পেনাইডিয়াস, এগুলো আমরা পারি। চাপা বন, স্টারনাম, রিবস, প্যারাইটাল, এগুলো হচ্ছে চাপা বন। কার্পাল, টার্সাল, মেটাকার্পাল, শর্ট বন, তাই না? আর লং বনের মধ্যে কি কি আছে? ও সরি, মেটাকার্পাল, মেটাটার্সাল হচ্ছে মিনিয়েচার লং বন, আর কার্পাল টার্সাল হচ্ছে শর্ট।
তাই তো? তাহলে এই নামগুলো মনে রাখতে হবে। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্পাক্ট বন্ড, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বন্ড, এটা আপনার একটা ছবি দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। হ্যাভার্সিয়ান ক্যানেল, ভকম্যানস ক্যানেল, হ্যাভার্সিয়ান ল্যামিলিগুলা কি কি আছে, ল্যাকুনার মধ্যে কি থাকে, ক্যানালিকুলি একটা ল্যামিলির সাথে আরেকটা ল্যামিলি ক্যানালিকুলি দিয়ে সংযোগ। কি ছবিটা মনে নেই সবার? কম্প্যাক্ট বোনের হিস্টোলজি আমাকে দেখাইতে হবে। অনেকের মনে হয় ভুলেই গেছে যে কি রকম যে ছিল, ভুলে গেছি তো, দেখাই দিতে হবে। হ্যাঁ, এই কম্প্যাক্ট বোন কিন্তু আপনাদের অনেক ছবিতেও আঁকাইছেন আপনারা নিশ্চয়ই, না আঁকানোর তো কোনো কারণ নেই। দেখি আমি একটু দেখাই, একটা ছবি দেখেন। এই এই যে একটা ছবি নিয়ে আসছি, দেখেন এটা কম্প্যাক্ট বোন, তাই না? তাহলে হ্যাভার্সিয়ান ক্যানেল আর হচ্ছে ভকম্যানস ক্যানেল। হ্যাভার্সিয়ান ক্যানেলটা কি, যে এটা লং এক্সিস থাকে ডায়াফাইসিস এর, প্যারালাল টু দ্য লং এক্সিস। ইচ ক্যানেল কন্টেইনস ব্লাড ভেসেল, নার্ভস, লুজ কানেক্টিভ টিস্যু। এই যে ক্যানেল গুলো দেখতেছেন, এইটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল। আর ভকম্যানস ক্যানেল হচ্ছে হ্যাভার্সিয়াল ক্যানেল কমিউনিকেট উইথ ওয়ান অ্যানাদার থ্রু ট্রান্সভার্স অর অবলিক ক্যানেল। একটা হ্যাভার্সিয়ান ক্যানেল আরেকটা হ্যাভার্সিয়ান ক্যানেলের মধ্যে যে যে সংযোগটা থাকতেছে সেটাকে বলতেছে হচ্ছে ভকম্যানস ক্যানেল। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল, ছোট ছোট গুলা, এই যে ছোট, এই যে মাঝখানে, এই যে মাঝখানে, এই যে মাঝখানে, এগুলো হচ্ছে হ্যাভার্সিয়াল ক্যানেল। আর একটা হ্যাভার্সিয়াল ক্যানেল আরেকটা হ্যাভার্সিয়াল ক্যানেল যে সংযোগ দ্বারা যুক্ত, এটাকে বলতেছে ভকম্যানস ক্যানেল। আর এই যে ল্যামেলি গুলো দেখতে পাচ্ছেন, কনসেন্ট্রেটিক হ্যাভার্সিয়াল ল্যামেলি, এই ল্যামেলিতে আপনার থাকতেছে ইনার সার্কামফারেন্সিয়াল ল্যামেলি। নিচে নিয়ে আসি, এই যে একটা হচ্ছে ইনার সার্কামফারেন্সিয়াল, মানে ম্যারোর পাশে ইনার সার্কামফারেন্সিয়াল, আর আউটার সার্কামফারেন্সিয়াল অস্টিও পেরিঅস্টেমের নিচে থাকে। হ্যাঁ, আর ল্যাকুনি থাকতেছে এই ল্যামেলি গুলোর ভিতরে, যে স্পেস থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন পার্পল কালারের, এগুলো হচ্ছে ল্যামেলি, এর ভিতরে থাকে অস্টিওসাইট। আর একটা ল্যামেলি আর একটা ল্যামেলির সাথে যেই ধরনের রেডিয়েটিং চ্যানেল দিয়ে যুক্ত, সেটাকে বলছে ক্যানাল। এই তো হচ্ছে কথা। পার্টস অফ দ্য লং বোন, ডায়াফাইসিস মানে এপিফাইসিস, এপিফাইসিয়াল কার্টিলেজ। হ্যাঁ, এটাও কি আপনাদের ছবি দেখানো লাগবে? দেখাই দিই। পার্টস অফ লং বোন, হ্যাঁ, এই লং বোন কিন্তু আপনাদের কিন্তু মনে রাখতে হবে। লং বোনের পার্ট খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ এ লং, বড় হয়ে গেছে ছবি, বাবা রে বাবা। লং বোন আসলেই লং হয়ে গেছে ছবিটা। সমস্যা নাই, লং বোনকে আমরা ছোট করে ফেলেছি। তাহলে একদম মাথার যে পার্টটা, এটাকে বলছে এপিফাইসিস। আর মাঝখানের যে শ্যাফটটা, এটাকে বলছে ডায়াফাইসিস। আর এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝের অংশটা, সেটাকে বলছে মেটাফাইসিস। মেটাফাইসিস আর এপিফাইসিসের সংযোগে থাকছে এপিফাইসিয়াল কার্টিলেজ। ঠিক আছে, ব্যাস। তাহলে এই নামগুলো একটু করে রাখা ভালো। তাহলে এপিফাইসিস প্রাইমারি সেন্টার কোনটা? ডায়াফাইসিস। আর এপিফাইসিস কোনটা? এপিফাইসিস হচ্ছে সেকেন্ডারি সেন্টার। তাহলে এগুলো নামগুলো একটু মনে রাখতে হবে। Metaphysis হচ্ছে the end of diaphysis facing towards the epiphyseal cartilage is metaphysis. Classification of joints, a very very important topic. Classification of joints. Two types: synarthrosis, diarthrosis. Synarthrosis হচ্ছে দুই প্রকার, fibrous and cartilaginous। আর ফাইব্রাসের মধ্যে আছে আপনার তিন রকম: সুচার, সিন্ডেসমোসিস। খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলা, খুব ইম্পর্টেন্ট। গম হচ্ছে যেমন দাঁতের গাম, সুচার হচ্ছে আপনাদের স্কালে থাকে, আর সিন্ডেসমোসিস গুলো ইনফেরিয়র, মিডিল, রেডিও আলনার জয়েন্ট আর লিগামেন্টাম ফ্লাভা, দ্য ভার্টিব্রা। আর কার্টিলেজিনিয়াস এর মধ্যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, এগুলোর উদাহরণগুলো পড়বেন, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে, আর ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলেজ, আর হচ্ছে এইটা অ্যাকর্ডিং টু দা নাম্বার অফ আর্টিকুলার সারফেস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এটা একটা ক্লাসিফিকেশন। ইউনিএক্সিয়াল, বাইএক্সিয়াল, মাল্টিএক্সিয়াল, এটা একটা ক্লাসিফিকেশন। আর অ্যাকর্ডিং টু দা শেপ অফ দা আর্টিকুলার সারফেস, এটাও একটা ক্লাসিফিকেশন। তাহলে যত রকম ডায়াথ্রোসিস বা সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন আছে, সেটা একদম মুখস্থ করে ফেলবেন। এলিপ্স সাইড কোথায় কোথায় আছে,
কন্ডাইলার, পিভট, স্যাডেল, এইগুলো আপনাদের লিস্ট এগুলো মুখস্থ। আর কিছু পড়েন বা না পড়েন, এই বোনসের জয়েন্টের যে ক্লাসিফিকেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা, ডিফারেন্স এমং থ্রি টাইপস অফ মাসল, এটাতে ডিফারেন্স ডিফারেন্স এমন কিছু না, ঠিক আছে? এইটা একটু দেখে রাখবেন, এটা আপনারা পারবেন, এটা এমন জটিল কিছু না, তাই না? আমরা কত এরকম পড়ছি যে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল আর স্মুথ মাসলের ডিফারেন্স। তাহলে স্কেলেটাল মাসল কোথায় থাকে? কার্ডিয়াক মাসল হার্টে থাকে, স্মুথ মাসল ভিসেরাতে থাকে, এ তো সবাই জানা কথা। ফাইবারে স্কেলেটাল মাসলে সিঙ্গল লার্জ সেল থাকে, কার্ডিয়াকে ব্রাঞ্চড সিঙ্গল সেল থাকে, স্মুথে একটাই সিঙ্গল সেল থাকে। শেপ হচ্ছে এদের সিলিন্ড্রিক্যাল, কার্ডিয়াকেও সিলিন্ড্রিক্যাল, স্মুথে ফিজিভাল। ছবি তিনটা পাশাপাশি রাখবেন, তাহলে পড়তে সুবিধা হবে। এটা নিয়ে আমি আর বলতে চাচ্ছি না। দেখেন 17টা পয়েন্ট আছে আপনার ক্লাসিফিকেশন, এই পার্থক্য পড়ে ফেলবেন। ওকে। ও, মাইটোসিস, রিজেনারেশন এগুলো নিয়েও আছে, শেষ নাই। 21টা পয়েন্ট দিছে, কি অবস্থা! 21টা পয়েন্ট দিছে স্কেলেটাল, কার্ডিয়াক এবং স্মুথ মাসলের ডিফারেন্স। এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন থাকবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফলস অ্যাবাউট skeletal muscle? Which of the following characteristics is true about regarding cardiac muscle? এভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। টেন্ডন, টেন্ডন হচ্ছে মানে কার সাথে কে লাগায়? মাসলের সাথে বোন লাগায়, এটা হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে বোনসের সাথে বোন লাগায়, এই হচ্ছে কথা। এখান থেকে তেমন কিছু দরকার নেই আমাদের, ব্যাস স্কিনের লেয়ার গুলো পড়বেন, এটা না পড়লেও চলবে, সমস্যা নেই। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের হিস্টোলজি আর অস্টিওলজি। আর এরপরে বাকি থাকলো হচ্ছে এমব্রায়োলজি। এই জেনারেল এমব্রায়োলজি, এখানে এমন জটিল কিছু না, সিম্পল সিম্পল কিছু জিনিস, কিছু অটোসোমাল ডমিনেন্ট রিসেসিভ এর উদাহরণ, আর হচ্ছে নিউরন, নিউরোগ্লায়ার উদাহরণ উদাহরণ, ব্যাস। এছাড়া তেমন কিছু না। ঠিক আছে, আমি জাস্ট ছোট্ট করে দেখাই দিচ্ছি কি কি জিনিস পড়তে হবে। স্পারমাটোজেনেসিস, দেখেন স্পারমাটোজেনেসিস কি কিভাবে হয় না হয় এত কিছু দরকার নাই, জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন। আমি বলবো যে এখানে ছোট ছোট কিছু, হ্যাঁ, যেমন দেখেন যে সার্টলি সেল এর কাজটা কি? সাপোর্ট এন্ড প্রোটেক্ট দ্য জার্ম সেল। স্পারমাটোজেনেসিস রেগুলেট হয় কি প্রোডাকশন দিয়ে? লুটিনাইজিং হরমোন দিয়ে। ব্যাস, এই যে ছোট ছোট কথাগুলো, এই আন্ডারলাইন করাগুলো, এগুলো হচ্ছে important। স্পারমিওজেনেসিস এর জাস্ট ফেজ গুলা: ফরমেশন অফ অ্যাক্রোসোম, কন্ডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস, ফরমেশন অফ দ্য নেক, মিডল পিস এন্ড টেইল, শেডিং অফ দ্য মসকুলার সাইটোপ্লাজম। এই কথাগুলো জাস্ট একটু কথাগুলো রিডিং দিয়ে রাখবে, খুব একটা ইম্পর্টেন্ট বলবো না, রিডিং দিয়ে রাখবে। আচ্ছা, morphological changes during maturation of the gamete. Oogenesis is the process whereby oogonia differentiate into mature oocytes. All of the oogonia in one cluster are probably derived from a single cell, the flat epithelial cell known as the follicular cell. The majority of the oogonia continue to divide into mitosis, but some of them arrest the cell division in prophase of meiosis 1 and from primary oocyte. এই কথাটা না খুব ইম্পর্টেন্ট। মানে স্পারমাটোজেনেসিস যেমন একটা ছেলে যখন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে আফটার পিউবার্টি, তখন তৈরি হয়। কিন্তু ব্যাপারটা এই ওভারির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তার না। ওভারির ক্ষেত্রে এটা কিন্তু একদম প্রিমিটিভ স্টেজ, একটা মানে এই ওভাম যখন, মানে একটা এমব্রায়ো যখন তৈরি হয় মায়ের গর্ভে, তখন তৈরি হতে থাকে, তখনই কিন্তু তার ইয়েটা ম্যাচ উগোনিয়া গুলো তৈরি হওয়া শুরু হয়। এবং একটা স্টেজে যে থেমে যায়, সেটা কি? প্রোফেজ অফ মিওসিস ওয়ান, এই পর্যায়ে যে এটা থেমে যায়, তারপরে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হওয়ার পরে এটা আস্তে আস্তে সেকেন্ডারি, প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট তৈরি। এই যে ম্যাচুরেশন অফ উসাইটস কন্টিনিউস অ্যাট পিউবার্টি, এটা তৈরি হচ্ছে তখন এই যে নিয়ার দ্য টাইম অফ দ্য বার্থ অল প্রাইমারি উসাইটস হ্যাভ স্টার্টেড প্রোফেজ অফ মিওসিস। তাহলে টার্ম অফ বার্থ প্রাইমারি উসাইটস কিন্তু প্রোফেজ অফ মিওসিস ওয়ান শুরু করে, বাট ইনস্টিড অফ প্রসিডিং ইনটু মেটাফেজ দে এন্টার ইনটু দ্য ডিপ্লোটিন স্টেজ, a resting stage during prophase that is characteristic of the chromatin. Primary oocytes remain arrested in the prophase and do not finish their first meiotic division before puberty. তাহলে এই কথাটাই আমি একটু আগে বললাম যে একটা এমব্রায়ো যখন, মানে একটা ফিটাস যখন মানে পৃথিবী গর্ভে মানে
কি বলবো, বার্থ না, এট দ্য টাইম অফ বার্থ অল দ্য প্রাইমারি ওসাইটস বিকাম অ্যারেস্টেড ইন এ প্রোফেজ স্টেজ। ঠিক আছে, এইটা পিউবার্টির সময় তখন তারা এই কি বলে প্রোফেজ থেকে তখন প্রোফেজ 1 এবং প্রোফেজ 2 যখন সম্পন্ন করে, মিওসিস 2 যখন সম্পন্ন করে, তখন সেটা আলটিমেটলি গ্রাফিয়ান ফলিকল বা ওভামে পরিণত হচ্ছে। এই হচ্ছে কথা। এই কথাগুলো এত বেশি ডিটেলস না পড়ে একটু রিডিং দিয়ে রাখবেন, তাহলেই হবে। এখানে ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে যে ম্যাচুরেশনের জন্য আমাদের কোন হরমোন লাগে, লুটেনাইজিং হরমোন, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, meiosis 1 is completed resulting in formation of two daughter cell. One cell, the secondary oocyte, receive most of the cytoplasm, the other polar body, এটা তৈরি হচ্ছে। ফার্স্ট পোলার বডি, দুইটা পোলার বডি, আবার এটা যেটা সেটা আবার একটা পোলার বডি তৈরি করে। meiosis 2 is completed only if the oocyte is fertilized। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা, meiosis 2 কিন্তু কমপ্লিটেড হয় না যতক্ষণ পর্যন্ত না ফার্টিলাইজেশন না। ফার্টিলাইজেশন হওয়ার পরে তারপরে meiosis 2 কিন্তু কমপ্লিট হয়। এই হচ্ছে কথা। প্রসেস অফ ফার্টিলাইজেশন এগুলো দরকার নাই, ব্যারিয়ার অফ পেনিট্রেশন প্রয়োজন নাই, এগুলো বাদ দেন। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, রেজাল্টস অফ ফার্টিলাইজেশন ইম্পর্টেন্ট। এরপরে মরুলা কয়টা সেল থাকে একটু দেখলেন। ট্রোফোব্লাস্টে দুইটা ডিফারেন্সিয়েট হয়ে কি কি ফর্ম হয়, সাইটোট্রোফোব্লাস্ট, এসাইটোট্রোফোব্লাস্ট, এটা একটু দেখলেন। আচ্ছা, চ্যাট বক্সে একজন কোশ্চেন করেছেন অ্যানাটমি থেকে কয়টা আসতে পারে, এটা তো আসলে বলারটা অ্যানাটমি থেকে কয়টা আসতে পারে। এখন দেখেন, এমসিকিউ মেডিকেল সায়েন্স থেকে আসবে 40টা, ওকে, 40টা কোশ্চেন মেডিকেল সায়েন্স থেকে আসবে। এখন অ্যানাটমি থেকে অ্যাটলিস্ট 6-7টা কোশ্চেন আসবে, এটা আমরা ধরে নিতে পারি, তাই না? আমরা যদি মেজর ভাগে ভাগ করি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর মেডিসিন, এটা যদি 5টা মেজর ব্রাঞ্চে যদি ভাগ করি তাহলে 5 আর 40, এরপরও কম বেশি থাকবে, যেমন মেডিসিন থেকে কোশ্চেন হয়তো একটু বেশি থাকবে। তো সেভাবে চিন্তা করলে আমাদের অ্যানাটমি থেকে 6-7টা কোশ্চেন আসতে পারে। অ্যানাটমি একটা বেসিক সাবজেক্ট। আচ্ছা, এরপরে সরাসরি চলে গেছে ডেরিভেটিভ, এই যে সাইটোট্রফোব্লাস্ট, ইনসাইটোট্রফোব্লাস্ট, এগুলোর ভাগাভাগিতে না যে সরাসরিতে চলে গেছে ডেরিভেটিভস অফ দা এক্টোডার্ম, লাইনিং এপিথেলিয়াম। এখানে অনেক কিছু লিখছে, হ্যাঁ, ডেরিভেটিভস অফ দা এক্টোডার্ম, লাইনিং এপিথেলিয়া, গ্ল্যান্ড, আদার ডেরিভেটিভস, অনেক কিছু লিখছে। আপনারা কিন্তু মানে যখন আপনি পড়বেন তখন কিন্তু জাস্ট একটু শর্ট করে ফেলবেন, এত কিছু কিন্তু পড়বেন না। যেমন কি কি জিনিসের লাইনিং এপিথেলিয়াম এক্টোডার্ম থেকে আসতেছে, স্কিন, তারপরে ওরাল ক্যাভিটি, নেজাল সাইনাস, লোয়ার পার্ট অফ দ্য এনাল ক্যানেল, টার্মিনাল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা, লেবিয়া মাইনরা, মেজোরা, কর্নিয়ার এপিথেলিয়াম, টিম্পানিক মেমব্রেন, নামগুলো একটু দেখে রাখ। হ্যাঁ, গ্ল্যান্ডের মধ্যে কোন কোন গ্ল্যান্ড আসতেছে, সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড আর অ্যান্টেরোপিটুইটারি গ্ল্যান্ড, ইম্পর্টেন্ট। আর হেয়ার, নেল, টিথ, এইগুলো আসতেছে আমাদের ডেরিভেটিভস অফ দ্য এক্টোরাম থেকে। আর নিউরো এক্টোরাম আরেকটা পার্ট আছে, সেখান থেকে আমাদের ব্রেন এন্ড স্পাইনাল কর্ড আসতেছে। সহজ কথা হয়ে গেল। ও, নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস কিন্তু আলাদাভাবে আসে, আলাদাভাবে নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভস আসে, সেটা একটু দেখবেন যে কি কি জিনিস আসতেছে, সি সেলস অফ থাইরয়েড, ওডন্টোব্লাস্ট, কোনোট্রাঙ্কাল, সেপ্টাম, ডার্মিস, হ্যাঁ, অ্যাডেনাল মেডুলা, সোয়ান সেল, গ্ল্যান্ড সেল, মেলানোসাইট, এটা একটা আলাদাভাবে পড়ে নিতে হবে। আর বাকিগুলো সবকিছুই মানে একভাবে এক্টোডার্মের ডেরিভেটিভ হিসেবে পড়বেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বলে দিলাম। আবার আসতেছে মেসোডার্ম, মেসোডার্মের এক্টোডার্মাল প্লাকোড আছে কিছু, এগুলো দেখবেন। ডেরিভেটিভস অফ দ্য মেসোডার্ম, এখানে আলাদাভাবে পরীক্ষায় আসবে তা না, তারপরে দেখে রাখবেন প্যারাক্সিয়াল মেসোডার্ম, ইন্টারমিডিয়েট মেসোডার্ম, ল্যাটারাল প্লেন মেসোডার্ম। ঠিক আছে, তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম থেকে আসতেছে আমাদের সোমাইট, ডার্মিস, স্ট্রাটেড মাসল, ভার্টিব্রা আর ডুরামেটার অফ দ্য স্কাল। আর ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে আমাদের আসতেছে কিডনি, ইউরিনারি ব্লাডার, আর ওই যে দুইটা ড্রাগ, মেসোনেফ্রিক ড্রাগ আর হচ্ছে মুলেরিয়ান ড্রাগ। ঠিক আছে, আর ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে আসতেছে গোনাডাল কর্টেক্স, অ্যাবডোনাল কর্টেক্স, মানে প্রিকার্ডিয়াম, প্লুরা, পেরিটোনিয়াম, প্যারাইটাল পার্ট, আর বোনস এন্ড টিস্যু, সোমাটোফ্লুইডিক পার্ট। আর স্প্ল্যাঙ্কনোফ্লুইডিক পার্ট থেকে এগুলোর ভিসেরাল লেয়ার, সিভিএস, ব্লাড ভেসেল আর হচ্ছে লিম্ফ্যাটিক সেল, শেষ। আর ফ্যারেঞ্জিয়াল আর্টস আছে মেসোডার্ম অফ দ্য সেপ্টাম ট্রান্সভার্সাম, এগুলো থেকে আসে ডায়াফ্রাম, ডায়াফ্রামও কিন্তু মেসোডার্ম থেকে আসে। বেশ, তাহলে এগুলো মেসোডার্মের পার্ট গেল। আর এন্ডোডার্মের পার্ট তো জিআইটি, গাট এর যত লাইনিং ফিনিং আছে সেগুলো লাইনিং দিবে, রেসপিরেটরি লাইনিং দিবে, গল ব্লাডারের লাইনিং দিবে, ইউরিনারি ব্লাডারের ট্রাইগন দিবে, এই সবগুলোই দিবে ট্রাইগন ছাড়া, ট্রাইগন তো মেসোডার্ম থেকে দিচ্ছে। আবার ফিমেল ইউরেথ্রার পোস্টেরিয়র ওয়াল ছাড়া বাকিটুকু দিচ্ছে, এরকম করে দিবে। গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েড, প্যারাথাইরয়েড, লিভার টিভার এগুলো আছে, প্যানক্রিয়াস, আর মেজোনেফ্রিক ডাক্ট, প্যারামেজোনেফ্রিক ডাক্টের ফেট গুলাও মনে রাখতে হবে। মনে রাখবেন মেজোনেফ্রিক ডাক্ট
ঠিক আছে, মেজোনেফ্রিক ডাক বা উলফিয়ান। উলফিয়ান মানে মনে রাখবেন উলফ, উলফ মানে কি পুরুষ, সিংহ। তাহলে উলফিয়ান হচ্ছে পুরুষদের ডাক। যেমন এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, ইজাকুলেটরি, সব পুরুষের জিনিসগুলো আছে কিন্তু উলফিয়ান ডাক্টের মধ্যে, ইউরেটরিক বার্ড সহ। আর ফিমেলের অল্প কিছু আছে, ইউরেটরিক বার্ড, পোস্টেরিয়র অফ ইউরেথ্রা, ইপোফরন, পারাওফরন। পোস্টেরিয়র অফ দ্য ইউরেথ্রা, ইউরেটরিক বার্ড, ড্রাগন, এগুলো তো মেল ফিমেল দুজনেরই থাকে, কিন্তু মেল জেনিটাল পার্টের বেশিরভাগই হচ্ছে উলফিয়ানটা। আর এর অল্টারনেটিভ মুলেরিয়ান ডাক। মুলেরিয়ান ডাকটা হচ্ছে মহিলাদের জন্য, মনে রাখবেন। উলফ হচ্ছে পুরুষদের জন্য, মুলেরিয়ান হচ্ছে মহিলাদের জন্য। মুলেরিয়ান বা প্যারামেজোনেফ্রিট এটা হচ্ছে মূলত ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। আর মেলের দুইটা জিনিস থাকে, অ্যাপেন্ডিক্স অফ টেস্টি, স্টার প্রোস্টেটিক, ইউট্রিকল। তাহলে আমার কথা হচ্ছে মুলেরিয়ান আর উলফিয়ান উল্টাপাল্টা করবেন না। মুলেরিয়ান মহিলা, উলফিয়ান পুরুষ। মেল মেল জেনিটাল ট্র্যাক্ট যদি আপনি চিন্তা করেন, ব্যাস। ফ্যারিঞ্জিয়াল পাউচ কিন্তু ইম্পর্টেন্ট, স্ট্রাকচার ডেভেলপমেন্ট। ফ্যারিঞ্জিয়াল পাউচ এটা ইম্পর্টেন্ট, আর ফ্যারিঞ্জিয়াল আর্চ এটাও ইম্পর্টেন্ট। তাহলে ফ্যারিঞ্জিয়াল পাউচ, ফ্যারিঞ্জিয়াল আর্চ, এই দুইটা খুব গুরুত্ব সহকারে পড়বেন। এখান থেকে যা যা দেয়া আছে আমি আর এক্সট্রা ডিটেল যাচ্ছি না। ও অ্যাওর্টিক আর্চ ইম্পর্টেন্ট, ডেরিভেটিভস অফ দা অ্যাওর্টিক আর্চ। তিনটা জিনিস, ফ্যারিঞ্জিয়াল আর্চ, অ্যাওর্টিক আর্চ, ফ্যারিঞ্জিয়াল পাউচ। কন্টেন্টস অফ দা আম্বিলিকাল কর্ড, এটা একটু দেখবেন। ফাংশনস অফ দা প্লাসেন্টা, তো কিছু দরকার নাই। প্লাসেন্টাল ব্যারিয়ার, এটা ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল ব্যারিয়ার ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল থেকে কি কি হরমোন আসে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে সিনথেসিস অফ হরমোন, প্লাসেন্টা থেকে কি কি হরমোন আসে এটা একটু দেখবেন। ঠিক আছে, দাগাই দিচ্ছি, দাগানো পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। চেঞ্জেস ইন দা দ্যাট অকার ইন দা ফিটাস সার্কুলার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনটা কি হয়, আম্বিলিকাল আর্টারি কি হয়, আম্বিলিকাল লিগামেন্ট। লেফট আম্বিলিকাল ভেইন হয় লিগামেন্টাম টেরিসিপাটিস। ডাক্টাস ভেনোসাস হয় লিগামেন্টাম ভেনোসাম। ডাক্টাস আর্টারিওসাস হয় লিগামেন্টাম আর্টারিওসাম। ক্লোজার অফ ফোরামেন, এগুলো এগুলো, হ্যাঁ। ডেভেলপমেন্ট অফ দ্য হার্ট, একদম শর্টকাট, খুব ভালো করে পড়বেন। ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম কি দিয়ে আসে, রাইট অ্যাট্রিয়ামের পোস্টেরিয়র স্মুথ পার্ট কি দিয়ে আসে, অ্যান্টেরিয়র রাফ পার্ট কি দিয়ে আসে, লেফট অ্যাট্রিয়াম কি দিয়ে আসে, এইভাবে নামগুলো একটু পড়ে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেভেলপমেন্ট অফ হার্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ক্রোমোজোম নিয়ে কথাবার্তা খুব একটা বলবো না, আবি যাবি এগুলো লাগে না। হ্যাঁ, সেক্স ক্রোমোজোমাল ডিসঅর্ডার কিছু আছে, এইগুলোর ফেনোটাইপ, ইয়াগুলা মানে ক্যারিওটাইপ গুলো মনে রাখবেন। টার্নার সিন্ড্রোম 45XO, ক্লিনফেল্টার 47XSY, ফ্রাজাইল এক্স, হ্যাঁ একটু দেখে রাখবেন। ট্রাইজোমি 21, এটা হচ্ছে ডাউন সিনড্রোম। 13 পাটাও, 18 হচ্ছে এডওয়ার্ড। প্রপার্টিস অফ এ জেনেটিক কোড একটু দেখে রাখা ভালো, ইম্পর্টেন্ট। অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভের এক্সাম্পল গুলো মনে রাখবেন। এই যে অটোজোমাল ডমিনেন্টের কিন্তু একটা নেমোনিক দিয়ে দিছে। সব ধরনের স্ট্রাকচারাল ডিজিজ গুলোই হচ্ছে মূলত অটোজোমাল ডমিনেন্ট। আর রিসেসিভ গুলো আমি মনে রাখতাম এভাবে ABCDE দিয়ে। হ্যাঁ, ABCD, হ্যাঁ, যেমন এ দিয়ে আলফা অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সি, তারপরে হচ্ছে সি দিয়ে সিস্টিক ফাইব্রোসিস। হ্যাঁ, এভাবে আপনি মনে রাখতে পারেন। থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, হ্যাঁ এভাবে কিছু কিছু মনে রাখা যায়। আমি আপনাদেরকে একটা নেমোনিক দিয়ে দিই। আচ্ছা, একটা নেমোনিক আপনাদেরকে দিয়েছি, দেখে তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, হ্যাঁ। তাহলে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার ABCDEFGH। এতে অ্যালবিনিজম, অ্যাটাক্সিয়া, টেলাঞ্জিওপ্লাসিয়া, অ্যালকাপ্টেনুরিয়া। বিতে বিটা থ্যালাসেমিয়া। সিতে সিস্টিক ফাইব্রোসিস, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। ডিতে ডিস্টাল স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, ডুবিন জনসন সিনড্রোম। ইতে এমফাইসেমা। এমফাইসেমা হয় মূলত আলফা 1 অ্যান্টিটিউসিন ডেফিসিয়েন্সির কারণে। ফ্রিডরিক অ্যাটাক্সিয়া, গ্যালাক্টোসেমিয়া, গ্লাইকোজেন স্টোরেজ ডিসঅর্ডার, হিমোক্রোমাটোসিস, জাস্ট এই কথাগুলো পড়লেই কিন্তু এনাফ। এই কয়টা যদি আপনি পড়তে পারেন, এর চেয়ে বেশি আপনার লাগবে না, এইগুলোর মধ্যে দেখবেন সব হয়ে গেছে। ওকে, তাহলে অটোসোমাল রিসেসিভের নেমোনিকটা দিয়ে দিলাম, পড়ে দিবেন। আবার নেমোনিক অফ দা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, এটাও ইম্পর্টেন্ট। এক্স লিঙ্ক রিসেসিভ, অটোসোমাল রিসেসিভ, অটোসোমাল ডমিনেন্ট, এই কথাগুলো পড়লে আর লাগবে না। ঠিক আছে, সেন্সরি নিউরন, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন কি দেখবেন। আর হচ্ছে আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন কাকে বলে, পার্থক্য তো অবশ্যই জানবেন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ নিউরন, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইউনিপোলার, বাইপোলার,
তারপরে মাল্টিপোলার, সিউডো ইউনিপোলার, এইটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। গোলজি টাইপ 1 টাইপ 2 অত বেশি ইম্পর্টেন্ট না, নিউরোগ্লায়ার টাইপটা ইম্পর্টেন্ট, বেসিক জিনিস। নার্ভাস সিস্টেমে এটা পড়ানো হয়, নিউরোগ্লায়ার টাইপ গুলো এবং ফাংশন গুলো খুব ইম্পর্টেন্ট। ফাংশন অফ দা ডিফারেন্ট নিউরোগ্লায়াল সেল, এটাও ইম্পর্টেন্ট, এটা করে দিন। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের কন্টেন্ট। লাস্টের গুলো আমি একটু দাগাই দিছি, পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা পিডিএফটা দেখে দাগিয়ে দাগিয়ে সুন্দর করে পড়ে ফেলবেন। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্সে লিখে ফেলবেন অথবা মৌখিক ভাবেও করতে পারেন। স্ক্রিনশট অফ করে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আজকে আমরা যেটা দেখলাম, আমাদের হেড নেকের কিছু টপিক পড়া হলো, এমব্রায়োলজি, হিস্টোলজি, অস্টিওলজি, আর হচ্ছে সেল এবং সেল ডিভিশন। হ্যাঁ, এইগুলো জিনিস আপনারা যেটা আমি বললাম, কালকে পরশু 3 ঘন্টা 3 ঘন্টা করে পড়েন, যতটুকু পারেন, দেখবেন যে পড়াটা হয়ে যাবে, এবং প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করলে একটা ভালো আউটপুট পাবে। ওকে, এনি কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড? একজন কোয়েশ্চেন করেছেন, ভাইয়া নেমোনিকটা পিডিএফ এ অ্যাড করে দিয়েন। হ্যাঁ, দিয়েছি তো, পিডিএফ এ অ্যাড করেই দিয়েছি, সেভ করেই তো দিলাম, পিডিএফটাই পাঠিয়ে দিন, সমস্যা নেই। নেমোনিকটা আসলে আপনি চাইলে নিজে নিজেও করতে পারেন, অনেক করা যায়, নিজে নিজে করতে পারেন, নেট থেকে দেখতে পারেন, নেমোনিকের অভাব নাই। পরে এত বেশি আবার নেমোনিক দিয়েন না, বেশি নেমোনিক মুখস্থ করতে গেলে পরে নেমোনিকের জন্য আরেকটা নেমোনিক করা হয়, এরকম হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর পরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে যদি কোনো ক্লাস আমার থাকে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে রোজা রাখার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য শুভেচ্ছা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।